দেখছেন সময় কলকাতা নিউজ রুম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আর আজকের আলোচনা বিষয় খুব স্বাভাবিকভাবে ভারত আর পাক সংঘর্ষ, আর এর সূত্রপাত সেই 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড, যেখানে একদম এমন একটা জায়গা যেখানে খুব সহজে মানুষ পৌঁছতে পারেন না, সেরকম জায়গায় 4 জন জঙ্গি ঢুকলেন আর একেবারে বেছে বেছে ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে শুট আউট করলেন হিন্দুদেরকে। আর সেখানকার যে মহিলারা উপস্থিত ছিলেন তাদেরকে কি বললেন, মোদি কো বাতা দেনা। এত কিছুর পরেও ভারত চুপ ছিল আর খুব শান্তভাবে স্ট্র্যাটেজিক্যালি খেলেছে ভারত। আর তারপর ঠিক 15 দিন পর দেখা গেল যে ভারত প্রত্যাঘাত করলো। সেখানে খুব স্ট্র্যাটেজিক্যালি খেলতে দেখা গিয়েছে, তার কারণ একেবারে বেছে বেছে ভারত 9টি জায়গাকে মার্ক করেছিল, যেখানে কোনোভাবেই পাকিস্তানের কোনো সাধারণ মানুষ বা কোনো সামরিক বাহিনীকে আঘাত না করে শুধুমাত্র বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছিল ভারত। কিন্তু তারপর সেই অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন সিঁদুর। কিন্তু তারপর আমরা কি দেখলাম, পাকিস্তান কি করছে, পাকিস্তান তার পরবর্তী ক্ষেত্রে যখন তারা উত্তর দিচ্ছে, পাল্টা প্রত্যাঘাত করছে, তখন তারা কি করছে, সাধারণ মানুষকে বেছে বেছে টার্গেট করছে। তাদের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেমন হামলা চালাচ্ছেই, তারা গ্রামে ঢুকছে, সেখানকার সাধারণ মানুষদের মারছে। আর এটা তারপর থেকে ঠিক চলছে, সেই 7 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 10 তারিখ, তারপরে কন্টিনিউ চলে যাচ্ছে। আর এতগুলো দিন ধরে পাকিস্তান শুধুমাত্র কাপুরুষের মতো সাধারণ মানুষকে মারছে, একদম সোজাসুজি সে আসছে না যে সেনাবাহিনীর সাথে লড়তে। তাদের একটা সাধারণ সংঘর্ষ তো চলছে অবশ্যই, কিন্তু তারপরেও যে ধর্মীয় স্থানগুলিকে, যে যুদ্ধের যে নিয়ম সেটাকে ভেঙে গিয়ে সে ধর্মীয় স্থানগুলিকে অ্যাটাক করছে, স্কুলগুলিকে অ্যাটাক করছে, ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও ভারতের সাথে যে পাক সংঘর্ষ সেটা কিন্তু লাগাতার চলছে। আর এই নিয়েই আজকের আমাদের আলোচনা, বিপর্যস্ত পাকিস্তান। তবে আলোচনায় ঢুকবো তার আগে একটা জিনিস দেখে নেব যে আজকেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং আমাদের বিমান বাহিনীর প্রধানের তরফ থেকে বসা হয়েছিল একটি সাংবাদিক সম্মেলনে। সেখান থেকে তারা ঠিক কি বার্তা দিয়েছেন সেই বার্তাই একবার শোনাবো, যেখানে উইং কমান্ডার ভূমিকা সিংকে একেবারে বলতে শোনা যাচ্ছে যে ভারতীয় পাক সেনার দিকে, পাক সেনা একেবারে এলওসি বরাবর এগিয়ে আসছে। তাহলে তারা ঠিক কি পরিকল্পনা করছে, তাহলে কি আরো বড়সড় পরিকল্পনা? তবে ভূমিকা সিং এটাও জানিয়ে দিয়েছেন যে যে কোনো হামলার প্রত্যাঘাত করতে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে। এই প্রতিবেদনের দিকে নজর রাখবো, তারপরে ফিরছি আলোচনায়। Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy caliber RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arms fire in Kupwara, Baramulla, Poonch, Rajouri and Aknoor sectors continued. Indian Army has responded effectively and proportionately, causing extensive damage to Pakistan Army. Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. Indian armed forces remain in a high state of operational readiness. All hostile actions have been effectively countered and responded appropriately. Indian armed forces reiterate their commitment to non-escalation, provided it is reciprocated by the Pakistan military. At the end, I would also like to show you a few images of Air Force bases in the Punjab sector and Rajasthan sector, where it is mighty clear that we are debunking the Pakistani claims of causing destruction at. শুনলেন কি বলছেন তিনি। তবে এই কথাটার পরে কিন্তু আরো একটা কথা রয়েছে, যে আমরা দেখছি প্রত্যেক দিন তো অন্ধকারে ঘাত প্রত্যাঘাত চলছে ভারত পাকিস্তানের মধ্যে, কিন্তু এবার একেবারে নির্লজ্জের মতো পাকিস্তান কি করলো, দিনের আলোয় 26টা ভারতের 26টি জায়গাকে একেবারে চিহ্নিত করে আক্রমণ করা হলো। সেখানে তার মধ্যে বারামুলা রয়েছে, পুঞ্চ রয়েছে, রাজৌরি রয়েছে। সেখানে সাধারণ মানুষ রয়েছেন কিনা বা কোনো সামরিক ঘাঁটি রয়েছেন কিনা তার কোনো তোয়াক্কা না করে পাকিস্তান আক্রমণ করে চলেছে। আর তার প্রত্যাঘাতে ভারত কি করছে, এই হামলার প্রত্যেকটার সমুচিত জবাব দিচ্ছে ভারত। তার প্রত্যাঘাত করেছে, আর পাকিস্তানের 8টি বিমান ঘাঁটিকে তারা ধ্বংস করেছে, সেনাবাহিনীর ঘাঁটিকে তারা ধ্বংস করেছে। তবে আরো একটি বিষয় এখানে রয়েছে, যে এই যে পরিস্থিতি, এই সম্পূর্ণ পরিস্থিতিটা আমি জেনে নেব। আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সময় কলকাতার চিফ এডিটর বিশ্বজিৎ হেরা। বিশ্বজিৎ, আমি তোমার কাছে সবার আগে যেটা জানতে চাইবো, আমরা প্রত্যেকদিন দেখছি প্রত্যেকদিন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ঘাত প্রত্যাঘাত চলছে। সেখানে এতদিন যেটা ছিল যে পুরোটাই রাতের অন্ধকারে, কিন্তু এখন সেটা একদম সূর্যের আলোতে চলে এসেছে, আর পাকিস্তান একেবারে নির্লজ্জের মতো আক্রমণ করে চলেছে সাধারণ মানুষের ওপর। দেখো, বিষয়টা তুমি যে কথা বললে, একটা শব্দ তুমি ওখানে পরিষ্কারভাবে উচ্চারণ করেছো, নির্লজ্জের মতন।
সত্যিকারের এটা কোনো মানে বলার অপেক্ষা থাকে না, এটা নির্লজ্জের মতন কার্যকলাপ পাকিস্তানের। কারণ পাকিস্তান নির্লজ্জের কেন কার্যকলাপ তার কিছুটা কথা বলছি। কারণ খোয়াজা তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনিও পরিষ্কারভাবে বলেছেন যে পাকিস্তানের মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করে তাদেরও প্রয়োজনে যুদ্ধে নামানো হবে। অর্থাৎ পাকিস্তান যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটা হলো যে সরাসরি যে সমসংঘাত হচ্ছে এবং সেই সংঘাতে অনেকটাই ব্যাকফুটে পাকিস্তান, এবং পাকিস্তান ব্যাকফুটে মানে পাকিস্তানের 3 থেকে 400 খানা যে ড্রোন এবং মিসাইল হামলা হয়েছিল এবং সেই মিসাইল হামলা কার্যত নস্যাৎ করে দিয়েছিল ভারতের ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ S-400 যেটাকে আমরা বলি এবং সেটাকে অনেকে সুদর্শনও বলে থাকে, এবং সেই ডিফেন্স সিস্টেম কার্যত সেটাকে নস্যাৎ করে দেয়। এবং নস্যাৎ করার পরে দেখা যায় যে পশ্চিম সীমান্ত দিয়ে, ভারতের পশ্চিম সীমান্ত দিয়ে একাধিক জায়গায় পাকিস্তান কিন্তু আক্রমণ করে। আজকে সকালবেলাতেও দেখা গেছে, অর্থাৎ আজকে সকালবেলায় বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে পাকিস্তানের সেনা পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে রাতের বেলাতে তারা মর্টার, সেল এবং সেই সঙ্গে মাঝারি এবং স্বল্প পাল্লার যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র তারা বর্ষণ করেছে, এবং যে ক্ষেপণাস্ত্রে একটা শম্ভুনাথ মন্দিরের সামনেও পড়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 জনের মৃত্যু হয়েছে। যদিও এখনও সরকারিভাবে সেটা স্বীকার করা হচ্ছে একজনের মৃত্যু, যদিও বেসরকারি সূত্রে বলা হয়েছে 3 জনের মৃত্যু, এবং সেই মৃত্যু এবং তারপরে কিছু কিছু জায়গায় কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, এবং ক্যাজুয়ালিটিস হয়েছে মানে কিছু বাড়িঘর ভেঙে গেছে পুঞ্চ, রাজৌরি এবং আখনুর সেক্টর, এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যে ক্ষতিগ্রস্তের পরিমাণ সেটা খুবই নগণ্য, তার তুলনায় পাকিস্তানে ভারতের যে হানা হয়েছে এবং পরপর যে আক্রমণগুলো হয়েছে এবং সেই আক্রমণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জায়গায়। 3খানা ওদের সেনাবাহিনীর বিমান ঘাঁটি এবং সেখানে বিমান ঘাঁটিতে, সেনা ছাউনিতে, বিভিন্ন জায়গায়। কিন্তু প্রথম কথা তুমি যদি দেখো যে যখন আক্রমণ হয়েছিল এবং 22শে এপ্রিলের ঘটনার পরে যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পরে কিন্তু প্রায় 14 দিন বাদে ভারত প্রত্যাঘাত করেছে, এবং সেই ভারতের প্রত্যাঘাত যেটা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত যে সমস্ত জায়গায় 9টি জায়গায় যে আক্রমণ করেছিল এবং সেই আক্রমণটাকে এটা আক্রমণও বলবো না এবং ভারতে আত্মরক্ষার ক্ষেত্রে ভারতের উপযুক্ত পদক্ষেপ বলবো, এবং সেই পদক্ষেপ যেটা নেওয়া হয়েছিল সেই পদক্ষেপ মূলত ছিল যেখানে জঙ্গি ঘাঁটিগুলো ছিল, অর্থাৎ লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদ্দিন, জৈশে মোহাম্মদ, এদের যে সমস্ত জায়গায় ঘাঁটি ছিল সেই ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল এবং সেই ঘাঁটি কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছিল। এবং তারপরে যেটা করলো পাকিস্তান, রাতের অন্ধকারে পাকিস্তান ভারতের উপরে সশস্ত্র হামলা মানে ক্ষেপণাস্ত্র হামলা করলো এবং সেই সঙ্গে ড্রোন দিয়ে হামলা করলো, এবং এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরে কিন্তু ভারত যে আঘাতটা পেল সেই আঘাতের প্রত্যাঘাত করছে, এবং প্রত্যাঘাত মানে এটা আত্মরক্ষার জন্য কিন্তু ভারতের যে আক্রমণ সেই আক্রমণে কার্যত করাচি বন্দর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এবং শাহবাজ শরীফের বাড়ির থেকে কিছুটা দূরেও যে ড্রোন পড়েছে এবং সেই ড্রোন পড়ার পরে ওদের ক্যাজুয়ালিটিস হয়েছে ব্যাপক, এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কার্যত শেষ, এবং কার্যত শেষ মানে তার প্রতিহত করতে পারেনি কোনো ভারতবর্ষে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে তাও কাউকে প্রতিহত করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যে পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে যায়। তারপরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেন যে প্রয়োজনে মাদ্রাসার যারা ছাত্র আছে তাদেরকেও নামানো। এটা একটা দেশের পক্ষে কতটা লজ্জার ঘটনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মাদ্রাসার ছাত্র যারা ছোট ছোট নিরীহ শিশু তাদেরকে সামনে দিকে এগিয়ে দেওয়ার প্রবণতা একটা সরকারের, এবং সেই সরকারের এই প্রবণতার কারণে দেখা যাবে যে আগামী দিন যদি কোনো ক্যাজুয়ালিটিস হয় এইসব বাচ্চাদের এবং সেটা তখন আন্তর্জাতিক ক্ষেত্রে তারা তুলে ধরার চেষ্টা করবে, নিরীহ নাগরিকদের মারার চেষ্টা করা হচ্ছে। এটা পাকিস্তানের প্ল্যান, স্ট্র্যাটেজিক গেম, এবং যে গেমে যারা পাকিস্তান বরাবরই পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের নির্বাচিত সরকার এবং যারা আছে কেউই তো 5 বছর টেকে না, 5 বছরের সবই নিচে ওখানে ক্ষমতার বদল হয় এবং সেনাবাহিনী বারবার ক্ষমতা নেয়, সেনাবাহিনী কখনো প্রধানমন্ত্রী জেলে চলে যায়, ওদের তো নির্দিষ্ট কোনো পরিকাঠামো নেই, সেই পরিকাঠামো না করা থাকার কারণে তারা পাকিস্তানের নাগরিক বরাবরই তারা তাদের কাছে শোষিত হয়, এবং এই শোষিত নাগরিককে সামনে রেখে দিয়ে পাকিস্তান এই আন্তর্জাতিক মঞ্চে একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে এবং সেটা দেখানোর চেষ্টা করছে। তুমি যে শব্দটা বলেছিলে নির্লজ্জ, এবং নির্লজ্জ শব্দটা প্রকারান্ত একেবারে সঠিক, এবং এই সঠিক মানে শব্দটা তুমি প্রয়োগ করছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং পাকিস্তান বরাবরই নির্লজ্জ ছিল, নির্লজ্জ আছে, ভবিষ্যতে কি পাকিস্তান থাকবে কি থাকবে না সেটা তো পরের কথা, তবে এদের নির্লজ্জতার কোনো সীমা নেই। একদম এই জায়গা থেকেই দাদা তুমি যেটা বললে যে এই যে শুক্রবারে এতগুলো বিমান ঘাঁটিতে আক্রমণ, এতগুলো জায়গায় তারা আক্রমণ করার চেষ্টা করেছে, যদিও কোনোটাতেই তারা সফল হতে পারেনি, ভারত একেবারে সফলভাবে প্রত্যাঘাতের জবাব দিয়েছে। কিন্তু সেখানে আমি আজকে যে বৈঠক হয়েছে সাংবাদিক সম্মেলনে, সেখানে কর্নেল সোফিয়া কুরেশি এই বিষয়টি কি বলেছেন সেটা আগে শোনাবো।
पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की। अंतर्राष्ट्रीय सीमा और एलओसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए। भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया। फिर भी वायु सेना स्टेशनों पर उधमपुर, पठानकोट, आदमपुर और भुज बठिंडा स्टेशन, इन सब पर उपकरण व पर्सनल्स को हानि पहुंचाई। मैं ये भी बताना चाहती हूं कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। আর এবার আবার যদি একটু ফিরে আসা যায় ভারতের দিকে, আমরা দেখছি এই ঘটনার একদম শুরু থেকেই ভারত খুব স্ট্র্যাটেজিক্যালি গেমগুলো খেলছে। আর এই যে স্ট্র্যাটেজিক গেম, তার খেলার পিছনে কিন্তু বেশ কিছু হেভি ওয়েট বৈঠক রয়েছে। ঠিক তেমনই একটি বৈঠক আজকেও হয়েছে, বেশ কয়েকটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল, এমনকি 3 বাহিনীর প্রধানের সঙ্গেও বৈঠক হয়েছে। সেই যে বৈঠকগুলি, তাদের ঠিক নির্যাস কি হতে পারে? কারণ গতকাল আমরা যখন দেখেছি সেই বৈঠক হয়েছে, সেই বৈঠকের যে ছবি বা সেই বৈঠকের যে ভিজুয়াল প্রকাশে এসেছে, সেখানে আমরা দেখেছি প্রত্যেকের মুখে একটা মিষ্টি হাসি বা কোথাও গিয়ে তাদের একটা আত্মবিশ্বাস বা কোথাও গিয়ে তাদের যে তারা যে সফলতার দিকে এগোচ্ছে সেই যে ধ্যান ধারণা তাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর আজকেও যে বৈঠকটি হয়েছে তারপর তাহলে কি ভারত খুব বড় কোনো গেম খেলতে চলেছে বা কোনো বড় প্ল্যানিং এ রয়েছে যেখানে তারা জানে যে তারা সফলতা পাবে? দেখো, কিছুক্ষণ আগে তুমি যে কথাটা বললে, কিছুক্ষণ আগে যে সাংবাদিক সম্মেলন ছিল আজকে, এবং তার পরিপ্রেক্ষিতে তুমি যে বললে মুখে একটা হাসি, একটা প্রত্যয় চিহ্ন তো থাকবেই। তার কারণ হলো একটা পরপর যদি তুমি দেখে নাও যে ভারতবর্ষ কিন্তু এখন নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে। ভারতবর্ষের পাশে যারা যারা আছে, যে সমস্ত রাষ্ট্র, কেউ কিন্তু এখনো ডাইরেক্টলি বলেনি যে আমরা ভারতের পাশে রয়েছি, একমাত্র ইসরায়েল ছাড়া এবং সোভিয়েত রাশিয়া ছাড়া। এবং সেই জায়গায় ভারত এখন যে পরিস্থিতিতে রয়েছে, ভারত উন্নয়নশীল দেশ হিসেবে 4 নম্বরে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এবং যেখানে 12 নম্বরে অবনমন ঘটিয়ে 9 থেকে 12 নম্বরে চলে গেছে পাকিস্তান। সেই জায়গায় ভারতের যে প্রত্যাশা এবং তাদের প্রত্যয়ী যে চিন্তা ভাবনা, সেটা তো থাকবে, এটা স্বাভাবিক। এবং ইতিমধ্যে আমাদের দিকে যেরকম বৈঠক হয়েছে, সেরকম পাকিস্তানের দিকেও বৈঠক হয়েছে। ন্যাশনাল কমান্ড অথরিটি অর্থাৎ এনসিএ, এবং তারা কিন্তু বৈঠক করেছে। এবং এই এনসিএ তৈরি হয়েছিল 2000 সালে, এবং সেখানে ইসলামাবাদেই এই এনসিএ সদর দপ্তর। সেখানে পররাষ্ট্রমন্ত্রী আছে, প্রতিরক্ষা মন্ত্রী আছে, সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্ট্র্যাটেজিক প্ল্যান কমিটির যে ডিভিশন আছে, সেই ডিভিশনের যারা দায়িত্বে আছে তারাও কিন্তু এখানে রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও একটা বৈঠক করেছে। এবং বৈঠকটা সাধারণত কেন ন্যাশনাল কমান্ড অথরিটি, এরা হলো মূলত যে পারমাণবিক যে যুদ্ধর অস্ত্র, যে সমরাস্ত্রগুলো রয়েছে পাকিস্তানের হাতে, অর্থাৎ আমরা যেটা বলি যে দুটি পরমাণু শক্তিধর যে রাষ্ট্র, এবং তার ভিতরে পাকিস্তানও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং তাদের এই সমস্ত চিন্তা ভাবনা এবং তাদের ভবিষ্যতের স্ট্র্যাটেজি, এই পারমাণবিক শক্তি, এই অস্ত্র ব্যবহার হবে কি হবে না, এই পুরো বিষয়টাই করে ন্যাশনাল কমান্ড অথরিটি অর্থাৎ এনসিএ। এবং সেই এনসিএর বৈঠক কিন্তু শাহবাজ শরীফ ডেকেছিল, এবং শাহবাজ শরীফের বৈঠকের হওয়ার পরে, যদিও পাকিস্তান এখনো স্বীকার করেনি যে এনসিএর বৈঠকের কথা, কিন্তু বেসরকারি এবং বিভিন্ন সূত্রের মারফত এটা পরিষ্কার যে তারা একটা বৈঠক করেছে, অর্থাৎ পারমাণবিক শক্তি নিয়ে। এই পারমাণবিক শক্তি নিয়ে আমি পরে আসছি, কিন্তু ভারতের দিক থেকে এটা যেটা বিষয়, ভারতের তরফ থেকে একদম পরিষ্কারভাবে তারা প্রত্যয়ী রয়েছে যে সমস্ত এখনও আকাশসীমা লঙ্ঘন করে 2-1খানা ক্ষেপণাস্ত্র ছাড়া বাদবাকি সমস্ত ক্ষেপণাস্ত্র কিন্তু আকাশসীমার আগেই কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ বলা যেতে পারে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের আক্রমণের স্ট্র্যাটেজি এবং ভারত ব্যালিস্টিক মিসাইল যেটা ছাড়া হয়েছে, এবং সেই মিসাইলগুলো যেও কিন্তু সঠিক লক্ষ্যে আঘাত করেছে। এবং এর আগেও যেটা আমরা দেখেছিলাম যে PSWS অর্থাৎ
প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম, এবং এই প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেমের মাধ্যমে যে আক্রমণ হয়েছিল, ড্রোনের মাধ্যমে যে আক্রমণ হয়েছিল, এই সেই সমস্ত আক্রমণগুলো কিন্তু একদম সঠিক লক্ষ্যে নির্ভুলভাবে গেছে। অর্থাৎ আমাদের তথ্য প্রযুক্তি এবং সমস্ত কিছু দিক দিয়ে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছি, এবং সেই এগোনোর ফলে কিন্তু আতঙ্কিত পাকিস্তান আজকে ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক করেছে, এবং এই বৈঠক করার পিছনে অন্য আর একটা কারণও আছে, এবং সেই কারণটা হলো যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে একমাত্র এই ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসিএ এদের অনুমোদন প্রয়োজন পাকিস্তানের যে সিস্টেমটা করা রয়েছে সেই সিস্টেম অনুযায়ী। অর্থাৎ 2000 সালে যে অথরিটি তৈরি হয়েছিল সেই অথরিটির সিদ্ধান্ত ছাড়া এটা কখনো শাহবাজ শরীফ নিতে পারবে না। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম আছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা নয়। এই ন্যাশনাল কমান্ড অথরিটি তারা এটা একটা প্রচ্ছন্ন হুমকি, এটা ভারতের পক্ষে ভারতের কাছে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা করছে। কারণ পাকিস্তান এখন কার্যত যেরকমভাবে ব্যাকফুটে দেওয়ালে টিকে রয়েছে, এই যুদ্ধ তো বলা যাবে না, এখনো পর্যন্ত যে সংঘাতের বা যুদ্ধের বাতাবরণ হয়েছে তার আগেই পাকিস্তান কার্যত অনেকটা পিছিয়ে রয়েছে, এবং সেগুলো আমরা আলোচনা করব কেন পাকিস্তান পিছিয়ে রয়েছে, এগুলো পরে আলোচনা করছি। কিন্তু তার আগে এটাও বলে নিই যে এই পারমাণবিক শক্তির ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে যে ন্যাশনাল কমান্ড অথরিটি এরা কিন্তু সিদ্ধান্ত নেয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতকে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা এটা। কিন্তু ভারত এই বিষয়ে কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ করবে না। ভারত এখন একাত্ম হয়ে গেছে, সারা ভারতবাসী চাইছে যে সমস্ত কিছু একটা সমাধান হোক। কারণ 1989 সালের পর থেকে যে সংঘাতের বাতাবরণ হয়েছে, এবং পাকিস্তান এরা কার্যত নির্লজ্জ যে 1947, 1965, 1971 এবং 1999 এই চারটি যে যুদ্ধ হয়েছিল, এবং চারটি যুদ্ধের ক্ষেত্রে একটা কারগিলের যুদ্ধ লাস্ট 1999, 1971 সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল, তার আগে যে 1965 সালে যখন লড়াই হয়েছিল, এবং সেই লড়াইয়ের পর থেকে দেখা গেছে পাকিস্তান কিছুটা পিছনে চলে গেছে, এবং সেই সময় কার্যত আত্মসমর্পণ করেছে, এবং আজ পর্যন্ত পাকিস্তান কিন্তু সেটা স্বীকার করে না। এবং বাংলাদেশ, এবং আমি সেটাও নিয়ে বলা উচিত, বাংলাদেশেরও কিছু নাগরিক আছে যারা নির্লজ্জ, এবং তারা সামাজিক প্রচার মাধ্যমে একের পর এক বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট করে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে যে 1971 সালে ভারত যদি বাংলাদেশের পাশে না দাঁড়াতো, বাংলাদেশ স্বাধীনই হতো না, স্বাধীনতার মুখই দেখতে পারতো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ভারত বরাবরই প্রত্যয়ী, ভারত প্রত্যেকটা ক্ষেত্রে তাদের এই যদি বলো সম্মুখ সমর বা কমব্যাট যে হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্মুখ সমর, যুদ্ধ এবং যে কোনো ক্ষেত্রে বরাবরই পাকিস্তানকে পরাজিত করেছে এবং আগামী দিনেও করবে। একদম একদম। এই জায়গা থেকে আমার আরেকটি প্রশ্ন আসছে যে আমরা দেখলাম পাকিস্তানের যে স্ট্র্যাটেজিতে খেলছে সেটা অ্যাকচুয়ালি যদি বলা যায় তাহলে ব্যাপারটা হচ্ছে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, মানে একদম ধর্মের ভিত্তিতে ভারতীয় যে এতগুলো মানুষ রয়েছেন তাদের ধর্মের বিভাজন তৈরি করা, সেই চেষ্টা একটা পাকিস্তান করেছে যেটাতে সমর্থ হয়নি। আর এমনকি যে সামরিকভাবে তারা যুদ্ধ করছে সেখানেও তারা বারবার উত্তর পেয়ে যাচ্ছে, সমুচিত জবাব পেয়ে যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি যে আন্তর্জাতিক মহল, শুধু তো ভারত পাকিস্তান এই দুটো দেশ নয়, আমাদের চারিপাশে বহু দেশ রয়েছে, তাদেরও একটা অবদান রয়েছে। আর যে পুরো পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে আমরা যেখানে দেখলাম শুক্রবার দিন মার্কিন বিদেশ সচিব জেডি ভান্স বলছেন যে আমরা কোনোভাবেই ভারত আর পাকিস্তানের এই দুই সম্পর্ক, এই দুই যে যুদ্ধ চলছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমরা কোনো কথা বলবো না। কিন্তু ঠিক তার পরবর্তীকালে শনিবারই আজকে আমরা জানতে পারলাম যে তারা ফোন করছেন, দু দেশকেই ফোন করা হয়েছে। আমাদের এখানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করা হয়েছে, ওখানে সমর বাহিনীকে, সেনাপ্রধানকে ফোন করা হয়েছে। এই যে ফোন করে বলা হচ্ছে যে শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন, তারও যে চোরাপথে অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। ফলে এই যে কোনোদিকে আমেরিকা, কোনোদিকে বালুচিস্তানও কিন্তু ডাইরেক্টলি ভারতকে সাহায্য করছে, একেবারে খোলা চিঠিতে তারা জানিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে যে ভারতের পাশে এসে দাঁড়ান, ভারতকে সাহায্য করুন। এই যে একটা আন্তর্জাতিক পরিস্থিতি, আন্তর্জাতিক মহল, সেটা নিয়ে ঠিক কি বলবে? দেখো, আন্তর্জাতিক পরিস্থিতি, ভারত উন্নয়নশীল দেশ মানে ভারত এতটাই অগ্রগতি করে ফেলেছে বিগত কয়েক বছর ধরে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বের কাছে ভারতের একটা আলাদা জায়গা তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতকে অনেক দেশই সমর্থন করবে। তবে পাকিস্তানের পাশে আমরা দেখে এসেছি, এবং এই যুদ্ধের বাতাবরণ যখন তৈরি হয়েছে তখনই দেখে এসেছি পাকিস্তানের পাশে বরাবরই তুরস্ক রয়েছে, এবং তুরস্কর তরফ থেকে আজকেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদিও বিবৃতি দেওয়ার পরে তারা বলেছে দুই দেশের ভিতর সংহতি এবং শান্তির বাতাবরণ তৈরি হোক। পাশাপাশি এটা যদি দেখি
চীন বরাবরই আমাদের ভারতের বিরুদ্ধে বরাবরই অবস্থান করেছে যে কোনো ক্ষেত্রে যখন আজার মাসুদকে যখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার কথা হয় সেই সময় ভেটো দিয়ে প্রথমে চীন বিরুদ্ধে দিয়েছিল যে আজাদ মাসুদকে যেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী রাষ্ট্রপুঞ্জে যে ভোট হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং পরে অবশ্য চীন ভেটো প্রত্যাহার করে এবং আজার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয় এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে কিছু ইসলামিক কান্ট্রি হয়তো দেখা যেতে পারে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে। কারণ আমরা বরাবরই দেখে এসেছি বিশ্বের যে সমস্ত জঙ্গি সংগঠন আছে সমস্ত লস্করি তৈবা থেকে আইসিস বলো, হাক্কানি গুরু নেটওয়ার্ক বলো বা তোমার আইসিস খোরসান গোষ্ঠী, সেই সঙ্গে বোকো হারাম এবং যত গোষ্ঠী আছে সমস্ত গোষ্ঠীর কিন্তু একটাই জায়গায় রয়েছে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার, অর্থাৎ শরিয়াতি আইন তারা প্রতিষ্ঠা করার জন্য পক্ষে লড়াই করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও অবশ্য দেখা যাচ্ছে তাদের ভিতরে সংঘাত হয়, যেরকম তালিবানদের যে একটা গোষ্ঠী রয়েছে এবং সেই গোষ্ঠীরা তারা কিন্তু পাকিস্তানের বরাবর বিরুদ্ধে রয়েছে এবং বালুচ লিবারেশন ফোর্স তারাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে। কিন্তু ভারতের পক্ষে এখনোভাবে পরিষ্কারভাবে ভারতের পক্ষে একমাত্র ইসরায়েল এবং রাশিয়া রয়েছে। যদিও আমেরিকার অবস্থান পরিষ্কারভাবে যদি চীন পাকিস্তানকে সহায়তা করে সেক্ষেত্রে আমেরিকাকে আন্তর্জাতিক বাজার ধরে রাখার জন্য ভারতের পাশে এসে দাঁড়াতেই হবে। যদিও আজকে সকালবেলায় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও তিনি কিন্তু জয়শঙ্করকেও ফোন করেছিলেন, সেই সঙ্গে ফোন করেছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রীকেও এবং পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকেও তিনি ফোন করেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা ছোট্ট একটা প্রশ্ন উঠছে যে আসিফ মুনির সাধারণত বিদেশ মন্ত্রী অথবা বিদেশ সচিবদের ফোন করে, সেক্ষেত্রে আসিফ মুনিরকে কেন, এটা নিয়ে একটা আন্তর্জাতিক মহলে কিন্তু প্রশ্ন উঠেছে। তা সত্ত্বেও মার্কো রুবিও পরিষ্কারভাবে তারা আমেরিকার স্ট্যান্ড তারা জানিয়েছে। যদিও প্রথম দিনে ঘটনার পরে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছিল এটা লজ্জাজনক ঘটনা, কিন্তু এখানেও একটা জিনিস বলে রাখা ভালো যে আমেরিকা কিন্তু বরাবরই পাকিস্তানকে যেরকম অস্ত্র সাপ্লাই দেয়, টেকনোলজি সমস্ত কিছু তাদের চুক্তি রয়েছে এবং বৈদেশিক সম্পর্ক দুটি দেশের মধ্যে অত্যাধিক ভালো এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এই সম্পর্কটা আরও ভালো হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু ভারতের পক্ষে একটা শুভ দিক যে আমেরিকা পাশে দাঁড়াবে। অন্যদিকে আমি যদি ফ্রান্স দেখি এবং ফ্রান্সের পাশাপাশি ফ্রান্সের রাফাল যে যুদ্ধ বিমান সম্প্রতি একটা ৬৮,০০০ কোটি টাকার একটা চুক্তিও হয়েছে রাফালের ২৬টা যুদ্ধ বিমান আবার এই দেশে আনার জন্য। অর্থাৎ ফ্রান্সের অবস্থান, যদিও ফ্রান্স এখনো পরিষ্কারভাবে বলেনি যে ভারতের পাশে থাকবে, তবে যে যুদ্ধাস্ত্র এবং সেই সঙ্গে টেকনোলজির যে সহায়তা সেটা কিন্তু ভারত বরাবরই পেয়ে এসছে ফ্রান্সের সঙ্গে। এবং G7 অন্তর্ভুক্ত যে সমস্ত দেশ এবং সেখানে ধরো কানাডা আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে, জাপান আছে, ব্রিটেন আছে এবং আমেরিকা আছে, তারা কিন্তু আজকে একটা যৌথ বিবৃতি দিয়েছে এবং সেই যৌথ বিবৃতিতে পেহেলগাঁও হত্যাকাণ্ড অর্থাৎ 22শে এপ্রিল যে পেহেলগাঁও হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে এখানে। যদিও কোনো সহযোগিতা বা কোনো দেশের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়নি, কিন্তু দুটো দেশকেই সংযত থেকে এবং তাদের আলোচনার মাধ্যমে একটা সমাধানের চেষ্টা করা হয়েছে, এটা বলা হয়েছে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্কের অবনতি তলানিতে এসে দাঁড়িয়েছে, যেখানে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে, যেখানে একটা যুদ্ধ হচ্ছে ছোটোখাটো এবং সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত কিন্তু অধিকাংশ বিশ্বের দেশের সমর্থন পাবেই এবং সেই জায়গাটা তৈরি হয়ে গেছে এবং বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশের সঙ্গে কাতার থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে যে বৈদেশিক বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, দ্বিপাক্ষিক যুক্তি একাধিক রকম, কারণ ভারত এখন কিন্তু নিজেরাও আমাদের দেশের সমরাস্ত্র, দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র সেগুলো কিন্তু বিদেশে এখন তারা বিক্রি করছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এবং তেল থেকে আরম্ভ করে যে আমদানি রপ্তানি প্রতিটা ক্ষেত্রে ভারতের যে উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের হাত ধরে হয়েছে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের হাত ধরে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের নিরিখে এটা বলা যেতে পারে ভারতের পাশে এসে কিন্তু তারা দাঁড়াবে। একদম। এখান থেকে আমার আরো একটি বিষয় মাথায় আসছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের পাশে এসে বেশ কয়েকটি দেশ দাঁড়াচ্ছে, এটা যেমন ঠিক তেমনি পাকিস্তানের পাশেও রয়েছে চীন। এই বিষয়টি যেমন রয়েছে, তবে পাকিস্তান সত্যি কাপুরুষের মতো কাজ করছে। তার কারণ আমরা আজকেও দেখেছি ভোরবেলা, ঠিক শনিবার ভোরবেলাতেই পাকিস্তান কি করলো, দিল্লিকে লক্ষ্য করে ফতেহ-2 মিসাইল ছাড়া হলো। আর যেখানে ভারতের রাজধানী, দেশের রাজধানী, সেখানে সাধারণ মানুষের প্রচুর সমাগম থাকে, প্রচুর সাধারণ মানুষ থাকেন। পেহেলগাঁও কাণ্ডে ইতিমধ্যেই প্রচুর মানুষ কেঁদেছেন, তারা তাদের পরিবারের মানুষকে হারিয়েছেন। সেখানে সাধারণ মানুষকে আবারও মানে মেরে ফেলার ছক কষা বলা চলে। সেখানে দাঁড়িয়ে যেখানে আমাদের দেশ কেঁদেছে, সেখানে দাঁড়িয়ে কাঁদছে এখন পাকিস্তানের সাংসদ, বলা চলে শুভ বুদ্ধি সম্পন্ন এমপি তিনি।
কারণ তিনি বুঝতে পারছেন যে পাকিস্তান দিন দিন তলানিতে চলে যাচ্ছে। তিনি রীতিমতো কাঁদছেন আর তাদের প্রধানমন্ত্রীকে জোরহাত করে উনি বলতে চাইছেন যে দেশটিকে বাঁচান, আপনারা কি করছেন, দেশটা তলানিতে চলে যাচ্ছে, ভারতের সাথে লড়তে যাবেন না, এত বড় দেশের সাথে লড়া সম্ভব নয়, অনেক কিছু তিনি বলছেন। সেই বাইটা আপনাদেরকে আমি শোনাবো। তবে এই বিষয়টি কিন্তু সত্যি ভাবনার, যেখানে একজন দেশের এমপি, শুভবুদ্ধি সম্পন্ন এমপি আমি তাকে বলবো, তিনি দেশকে বাঁচানোর চেষ্টা করছেন, যেখানে আল্লাহু আকবর এই নামটি করে পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের সেনামহলও আল্লাহু আকবর করে মিসাইল ছাড়ছে, ড্রোন ছাড়ছে ভারতের সাধারণ মানুষকে মারতে। সেখানে আল্লাহর নাম করেই পাকিস্তান আর ভারতের মধ্যে সংঘর্ষ বন্ধ হওয়ার এবং পাকিস্তানের শুভ বুদ্ধি উদিত হওয়ার প্রার্থনা করছেন তিনি। সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাবো। दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं, हम गुनाहगार हैं, लेकिन रब काबा हम तेरे हबीब के उम्मती हैं, आप चले जाएं, उधर फिलिस्तीन भी चले जाएं, कश्मीर में चले जाएं, जहां भी जाएंगे मुसलमानों के साथ वो ऐसे रो रहा है जो हम सोच भी नहीं सकते हैं। तो तू हमें माफ कर दे, हम तेरे आगे सर झुकाते हैं, माफी मांगते हैं। नहीं, इसमें दो राय नहीं है मौला कि हम बड़े गुनाहगार हैं, लेकिन तेरी रहमत बहुत वसी है, तू रहमत का एक जर्रा भी भेजेगा हमारी तरफ तो इंशाल्लाह हमारी कामयाबी होगी। और दुआ करते हैं रब काबा कि इस मुल्क की हिफाजत फरमा और हमें दुश्मनों पर जो है वो फकीरत अता फरमा और हमें उनको सरनगू करने की ताकत अता फरमा। मैं दुआ गो हूं आर्म फोर्सेस के लिए, पाकिस्तानियों के लिए कि अल्लाह पाक हम सब की हिफाजत फरमाए। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের অন্দরের অবস্থাটা এখন ঠিক কি। আমরা একদিকে যখন দেখছি ভারতের তরফ থেকে সিন্ধু জলবন্টন চুক্তিকে বন্ধ করা হয়েছে, ঠিক তেমনই আন্তর্জাতিক একটা চাপ রয়েছে পাকিস্তানের উপর, ভারতের চাপ তো রয়েছে, তার পাশাপাশি বালুচিস্তান, সিন্ধ সহ বিভিন্ন প্রদেশের চাপ পাকিস্তানের মধ্যে রয়েছে। কার্যত বলা চলে পাকিস্তান প্রায় টুকরো টুকরো হওয়ার জোগাড়। কিন্তু তারপরেও তারা তাদের এই নির্লজ্জের মতো যে ব্যবহার, যে তারা সামরিক শক্তি ব্যবহার করবে, তারা ভারতের সাথে লড়বে, ভারতের সাধারণ মানুষকে মারবে, এই যে ব্যবহার, এই যে তাদের সাহস তারা দেখিয়ে চলেছে ভারত, কিন্তু তারপরেও পাকিস্তানের অন্দরের অবস্থা ঠিক কি সেই বিষয়টা একটু আমি জানতে চাইব। দেখো, পাকিস্তানের মানে ভিতরের যদি পরিস্থিতি আমরা দেখি, তাহলে পাকিস্তান নিজেরা কিন্তু মানে অন্তর থেকে অর্থাৎ ভিতর থেকে কিন্তু জরাজীর্ণ। কারণ জরাজীর্ণ মানে পাকিস্তানে কিন্তু একটা করে কাঠামো ভেঙে পড়ার মুখে। কাঠামো মানতে গিয়ে একটা রাষ্ট্রের গঠনতন্ত্র, সেটাই গঠনতন্ত্রটা থাকে যখন সমস্ত প্রদেশের ভিতর একটা একাত্মবোধ থাকে, সমস্ত প্রদেশ যখন রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত থাকে, তখন কিন্তু একটা দেশের গঠনতন্ত্র বা পরিকাঠামোটাকে সুষ্ঠু পরিকাঠামো বলা যেতে পারে। কিন্তু পাকিস্তানে সেই সুষ্ঠু পরিকাঠামোর বাতাবরণ নেই। না থাকার কারণ হলো পাকিস্তান বরাবরই যখন দেখা গেছে যে ভারতের সঙ্গে সরাসরি সম্মুখ সমরে লড়াই করে কোনোদিনই পারেনি, তখন থেকে পাকিস্তানের লালিত পালিত হতে থেকেছে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদ্দিন এবং সেই সঙ্গে যদি দেখি জৈশে মোহাম্মদ এবং এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানের লালিত পালিত হয়েছে। এবং লালিত পালিত হতে গিয়ে পাকিস্তানের যে বরাদ্দ থাকে, যে সাধারণ নাগরিকদের জন্য যে অর্থ, যে সমস্ত কিছু দরকার পড়ে, যে পরিষেবাগুলো দরকার পড়ে, অর্থাৎ রাষ্ট্র সাধারণ নাগরিকদের জন্য যে পরিষেবাগুলো দেয়, সে পরিষেবাতে কিন্তু তাকে সেখানে বিঘ্ন হয়েছে। কারণ একটা বাজেটের বৃহৎ অংশ এই সমস্ত সন্ত্রাসবাদীদের প্রশ্রয়, সন্ত্রাসবাদীদের লালন পালন করতে যে ব্যয় হয়ে গেছে, সেক্ষেত্রে মানুষ কিন্তু বরাবরই বঞ্চিত হয়েছে। পাকিস্তানের মানুষ এই বঞ্চনার কারণে কিন্তু পাকিস্তানের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, বিদ্রোহ বরাবর লেগে রয়েছে। আমরা যদি সাম্প্রতিক দেখি এই পরিস্থিতি, কারণ পাকিস্তানের সিন্ধু প্রদেশে বরাবরই বিক্ষোভ ছিল, পাকিস্তানে যে আমরা যদি বালুচে কিন্তু বরাবরই একটা বিক্ষোভ ছিল, তার পাখতুন অর্থাৎ খাইবার পাখতুনখোয়া এবং সেখানেও কিন্তু একটা বিদ্রোহ ছিল। এবং এই বিদ্রোহের যে প্রেক্ষাপটগুলো যদি দেখো, যে বালুচ এমন একটা জায়গা, পাকিস্তানের 44% জায়গা জুড়ে বালুচ, এবং সেই বালুচ যারা আছে এরা সাধারণত মেহের সভ্যতা আছে, যে মেহের সভ্যতা, সেই সভ্যতার তারা ধারক বাহক এখনো বলতে পারো। মেহের সভ্যতা প্রচুর মানে পুরনো, অর্থাৎ আদিম একটা সভ্যতা, প্রাচীন সভ্যতা মেহের সভ্যতা, এবং সেই সভ্যতার সংস্কৃতির ধারক বাহক কিন্তু এই বালুচরা। এবং বালুচরা যেটা মনে করে, আজকে যদি আমরা দেখি মীর ইহা বালুচ, তিনি কিন্তু একটা ফেসবুকে একটা পোস্ট করেছেন এবং সেই সঙ্গে সারা বিশ্বের কাছে অর্থাৎ আন্তর্জাতিক স্তরে একটা খোলা চিঠি দিয়েছে। এবং যে চিঠিতে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানের কোনো নির্দিষ্ট সংস্কৃতি নেই,
তার কারণ যখন ব্রিটেন অর্থাৎ ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে যায় সেই সময় যে সংযুক্ত ভারত ছিল এবং সেই সংযুক্ত ভারত থেকে আলাদা একটা রাষ্ট্র তৈরি হয় এই পাকিস্তান, এবং সেই পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পরে সেই পাকিস্তানের নিজস্ব কোনো সংস্কৃতি নেই, নিজস্ব কোনো কালচার, কোনো কিছু নেই তাদের ভিতরে, এবং সেইটা কিন্তু তারা এই চিঠিতে বারবার করে উল্লেখ করেছে। পাশাপাশি যেটা উল্লেখ করেছে যে বালুচ এমন একটা জায়গা যেখানে প্রাকৃতিক সম্পদে তারা ভরপুর, এবং সেই প্রাকৃতিক সম্পদ এই শাসক দল অর্থাৎ পাকিস্তানের যে শাসক দল অর্থাৎ যারা যারা ক্ষমতায় এসেছে যতবার এসেছে তারা এই বালুচ থেকে সমস্ত কিছু তারা লুট করেছে। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক খনিজ সম্পদ সমস্ত কিছু তারা লুট করেছে বছরের পর বছর ধরে, 70টা বছর ধরে তারা লুট করে যাচ্ছে বালুচদের। শুধু বালুচদের না, এই পাখতুন যারা আছে এবং এই পাখতুন যারা রয়েছে তারা কিন্তু তালিবানদেরই অংশ। তারা নিজেরা চায় যে তালিবান সরকারের সঙ্গে তারা কিন্তু সংযুক্ত হতে, এবং পাশাপাশি চায় তারা আলাদা একটা রাষ্ট্রের মর্যাদা। সেই জায়গাতে দাঁড়িয়ে পাখতুনদের, নিরীহ পাখতুনদের বিভিন্ন সময় গণনিধন চালিয়েছে এই পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু বিরুদ্ধ চারণ করছে পাকিস্তানের। পাশাপাশি যদি সিন্ধু দেখি, এবং সিন্ধুতে আজকে সিন্ধুর যে জলবন্টন চুক্তি ভারত বাতিল করেছে তার ফলে শুধুমাত্র যে সিন্ধু প্রভাবিত হবে বা সিন্ধু তারা ইফেক্টেড হবে তেমনটা নয়, কিন্তু পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল ইফেক্টেড হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে পাকিস্তান ভারতের যে সমস্ত নদীগুলোর জল যায় এবং তার ভিতরে প্রায় 80%, একটা সময় 3টে নদীর 80% ছিল পাকিস্তানের তত্ত্বাবধানে, সেই জায়গাটাতেও কিন্তু ভারত একটা আঘাত এনেছে। অর্থাৎ এই আঘাতটা হলো শুধুমাত্র যে যুদ্ধ করে নয়, ভাতে মারাও একটা প্ল্যানিং হলো ভারতের। সেই জায়গায় দাঁড়িয়ে সিন্ধু যারা উপত্যকা যারা বাসিন্দা আছে তারাও কিন্তু পাকিস্তানের আজকে বিরোধিতায় নেমেছে রাস্তায়। অর্থাৎ পাকিস্তানের তিনটে জায়গায় যে প্রাদেশিক বিদ্রোহ চলছে সেই প্রাদেশিক বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের সরকার। কারণ এর যদি সেটা দেখতে হয় তার আগে আমি একটা বক্তব্য দেখে নেব যে পাকিস্তানের এক নাগরিক তিনি কি বলেছেন, সেই বক্তব্যটা আগে শুনে নেওয়াটা খুব জরুরি। पाकिस्तान के तमाम नौजवानों से मैं खुदा रसूल का वास्ता देकर बात कर रहा हूँ। मैं भी कहीं जा रहा था, मैंने कहा नहीं यार पहले यहीं खड़े खड़े बात करो, ये तो मामलात बहुत बिगड़ते जा रहे हैं। आज अगर आपने इस बात को नहीं समझा, सारी उम्र के लिए आने वाली नस्लें आपकी बर्बाद हो जाएंगी। आप ये देखें, चाहे मरियम नवाज का वोट को इज्जतों की बात हो, चाहे रोटी कपड़ा मकान भुट्टो की बात हो, चाहे हकीकी आज़ादी इमरान खान की बात हो, ये एलीट क्लास लोग मिडिल क्लास और गरीब लोगों को रोडों पे ला के जलीलो ख्वार करवाते हैं। कोई किसी का जियाला हो, कोई किसी का टाइगर हो, कोई किसी का मतवाला हो, सबकी ऐसी तैसी करके रखी हुई है। पीटीआई के एक कारकुन का इंतकाल होता है हादसे में, किस तरीके से प्रोपेगेंडा करके आपके सामने उसकी लाश के लेके इस्तेमाल किया जा रहा है कि जी इसको उसने मरवाया, इसने उसने। और ये मत सोचो कि मैं किसी दूसरे कैंप का हिस्सा हूँ या मैं पीएमएलएन का हिस्सा हूँ या पीटीआई से मुझे, अरे भाई आपको बेवकूफ़ बना रहे हैं। ये पैसा बना चुके हैं लाइफ में, पैसा कमा के एक तरफ हो चुके हैं, इनके बच्चे सारे बाहर बैठे हैं, इनके पास इतना पैसा है कि आज ये सारी जिंदगी कोई काम ना करें तो कोई फर्क नहीं पड़ता। और आवाम कौन पिस रही है? जो अभी तरक्की करना चाहती है, वो नौजवान जो फ्रीलांसिंग करके घर पे बैठ के अभी उसे पैसे कमाने चाहिए, वो नौजवान जो घर पे बैठ के अपने लिए इंटरनेट के थ्रू किसी भी जरिए से पैसे कमाने की जिद्दोजहद कर सकता है, उसको रोडों पे खड़ा किया हुआ है। ये चाहते हैं कि कभी भी हमारे ड्राइवर का बच्चा इतना अमीर ना हो जाए कि उसी होटल में खाना खाए जहां ये लोग बैठ के खाते हैं। आपके सामने ये इतने मासूम बनते हैं सारे पॉलिटिशियन कि आपको लगता है अरे यार ये तो हमारा खैर ख्वाह है। अरे आपको ज़ॉम्बी समझते हैं। पूरी नौजवान नस्ल जिसको पैसा कमाना चाहिए, अपना फ्यूचर बनाना चाहिए, वो सब कुछ छोड़ के इनके पीछे लग जाती है। और ये हैं कौन? इनकी औकात क्या है? मैं तुम्हें आज बता रहा हूं, आज अगर तुमने इन सबको छोड़कर घर पे बैठ के अपने पढ़ाई पे तवज्जो नहीं दी, चाहे भाई तू नहीं पढ़ना चाहता लेकिन तू इंटरनेट से तो कमा ही सकता है ना कुछ, अगर आज नहीं सोचेगा कल को तेरी आने वाली नस्लें, तेरे बीवी बच्चे, तेरे घर वाले सब बर्बाद हो जाएंगे। मैं सबसे रिक्वेस्ट करता हूँ रोडों से हटो, चाहे तुम्हें पीएमएलएन बुलाती है, चाहे तुम्हें भुट्टो बुलाता है, चाहे तुम्हें इमरान खान बुलाता है, बोल भाई तू पॉलिटिशियन है ना, तेरे पास पैसे हैं ना इतने, लड़, सेटिंग करो, जो भी बात है। और जहां ये सियासतदान फंसते हैं, खुदा की कसम खा के बता रहा हूं, मैं ऐसे से फैक्ट्स जमा कर रहा हूं ना, जहां ये फंसते हैं कहते हैं अबे क्या करेगा, आर्मी 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 करवा रही है, आर्मी करवा रही है। और आप लोगों को आलू देते हैं क्योंकि ये टीवी पे आके भौंक सकते हैं कि यार हमारे साथ ये हुआ, हमारे साथ ये हुआ, हमारे साथ ये हुआ, ये आर्मी ने किया। और बाद में आर्मी वालों के पास तो भाई ये चैनल नहीं है ना कि हर रोज वो आके बैठे। अब बोलोगे अच्छा वकार का तुम आर्मी, अबे मैं दुनिया के उस हिस्से में हूँ जहां मैं अपनी जिंदगी आराम से गुजार सकता हूँ। अल्लाह का शुक्र है मेरे पास कोई पैसों की, अल्लाह बड़े बोल से बचाए, मगरूरियत से बचाए, कोई कमी नहीं है। सिर्फ दुख ये होता है कि मेरे पाकिस्तान के नौजवानों को कुत्ते की तरह रोड पे ख्वार किया जा रहा है।
যে বক্তব্যটা শুনলেন এবং এই বক্তব্যটা শোনার পরে সাধারণ মানুষের কি মনে হতে পারে যে পাকিস্তানের পরিস্থিতি কোন জায়গায়? বাস্তবেই পাকিস্তানের পরিস্থিতি এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানরা পরপর যদি দেখেন, পারভেজ মুশারফ থেকে আরম্ভ করে ইমরান খান এবং তার আগে যারা যারা ছিল, সমস্ত সেনাপ্রধান এবং সেনার রাষ্ট্রপ্রধান, তাদের পরিবার প্রত্যেকে বিদেশে সেটেলড। প্রত্যেকে বিদেশে সেটেলড। কিভাবে সেটেলড? এই দেশের মানুষের সম্পদ লুট করে, এই বালুচদের সম্পদ, এই পাখতুনদের সম্পদ, এই সিন্ধু প্রদেশের সম্পদ, পাকিস্তানের নাগরিকদের সম্পদ, এই সমস্ত সম্পদ লুট করে তারা এইসব সেনাপ্রধান এবং সেনানায়করা এবং রাষ্ট্রনায়করা তাদের সম্পত্তি এবং সব বিদেশে তৈরি করেছে এবং সেই সঙ্গে বিদেশে তাদের ছেলেমেয়েদের পাঠিয়েছে। আর কাদের খাড়া করছে? আজকে পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বলছে যে আজকে দরকার পড়লে মাদ্রাসায় যারা শিক্ষিত আছে বা যারা ছাত্র আছে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবে। কেন? যদি পাঠানো হয় তাহলে আপনাদের রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের ছেলেপেদের পাঠান। তারা পাঠাবে না, কারণ এটাই হলো তাদের লক্ষ্য। তারা যুগ যুগ ধরে পাকিস্তানের নাগরিকদের শোষিত করেছে, বঞ্চিত করেছে এবং বঞ্চিত করার পরে আজকে রাষ্ট্র যে জায়গায় পৌঁছেছে। আজকে ভারত পাকিস্তান জন্ম হয়েছে একদিন আগে পরে। আজকে ভারত যে জায়গায় পৌঁছেছে কিসের কারণে পৌঁছেছে? কারণ ভারতের করাপশন তুলনামূলকভাবে অনেক কম। ভারতের প্রত্যেকটা যারা রাষ্ট্রনায়ক, সেনাপ্রধান, প্রত্যেকের চিন্তা ভাবনা দেশের অগ্রগতি, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার পরিকল্পনা করা। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগোনো হয়। আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের যেরকম পরিষেবা পাওয়া যায়, সাধারণ মানুষ যেরকমভাবে পরিষেবা পাওয়া যায়, দেশের সেনাবাহিনীরও যেরকম পরিষেবা পায়, সেই সঙ্গে রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে তার পরিকল্পনা করা হয়। পাকিস্তানের পরিকল্পনা বহির্ভূতভাবে এগোয়। কেন পরিকল্পনা বহির্ভূতভাবে এগোয় তারও একটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু বাদেই। কিন্তু তার আগে বলি যে পাকিস্তানের এই যে মতবাদ, যে ছেলেটা আজকে যে কথাবার্তা বললো যে পাকিস্তানের নাগরিককে রাস্তায় নামিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, আদতে কিন্তু তাই হচ্ছে। সেনাপ্রধানরা তাই করে বেড়াচ্ছে, রাষ্ট্রনায়করা তাই করে বেড়াচ্ছে যে প্রত্যেকটা নাগরিক যেন রাস্তায় দাঁড়ায়। আজকে এদের যে নাগরিক যদি আজকে ভারতের ব্যালিস্টিক মিসাইল বলুন বা ড্রোন হামলায় যদি আজকে সাধারণ নাগরিকরা মারা যায়, যাদেরকে আজকে রাস্তায় নামানোর চেষ্টা করছে, তখন এই পাকিস্তানি সেই সমস্ত মৃত্যু নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতি করার পরিকল্পনা করছে। এটাই হলো পাকিস্তান এটাই কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদীর জন্ম। যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েদের আজকে বই খাতাপত্র, আজকে টেকনোলজি, মানুষ .com-এর যুগে এগিয়ে গেছে, মানুষ টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সেই শিক্ষা দেওয়া দরকার। তার বদলে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে তাদের হাতে বোম, তাদের হাতে মেশিন, তাদের হাতে পিস্তল দিয়ে তাদের ট্রেনিং দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাদের মাথায় মগজ ধোলাই দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে যে একটা ধর্মের বিরুদ্ধে, একটা ধর্ম নিয়ে সেই ধর্মকে কেন্দ্র করে হাতিয়ার করে একটা বিষ উদ্গার করা হচ্ছে। কেন? তার কারণ হলো যাতে এই সমস্ত জিহাদিরা তৈরি হয় এবং ধর্মের যে ব্যবসাটা, সেই ব্যবসাটা চালু হয় এবং সেই ব্যবসাটা দিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে পয়সা কামাতে পারে। পয়সা কামানোটাই এদের লক্ষ্য, কোনো ধর্মের ভিত তৈরি করা নয়। যে বলে যে খিলাফত করা হবে, সে খিলাফত আদতে নয়। জিহাদি কাদের বানানো হয়? জিহাদির একটা যে ছেলেটা আজকে যে বক্তব্য পাকিস্তানের ছেলেটা বলেছে, তার শেষ কথাটা আপনারা খুব গুরুত্বপূর্ণ, যে এরা এক একজনকে জম্বি বানাচ্ছে, এক্স্যাক্ট জম্বি বানাচ্ছে। জম্বি বানিয়ে আজকে তাদেরকে ইউজ করা হচ্ছে, অর্থাৎ এই জিহাদে বানিয়ে তাদেরকে ওয়েপন করা হচ্ছে। আর যে কথা বলছিলাম পরিকল্পনা, আমাদের ভারতবর্ষের যে পরিকল্পনা, প্রত্যেকটা ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু তৈরি হয়, পাকিস্তানের ক্ষেত্রে হয় না। কারণ যদি যে পারমাণবিক নীতি রয়েছে, আজকে যে ওদের পারমাণবিক যে কমিটি আছে, সেই কমিটি আজকে মিটিং করেছে এবং সেই NCA মিটিং করার পরে কি হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু ভারতবর্ষের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের পারমাণবিক নীতি যেটা তৈরি করা হয়েছিল, সেই নীতি তৈরি করেছিলেন কে সুব্রমণিয়াম। আজকে আমাদের যে বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রী যে S জয়শঙ্কর, তার বাবা হলো কে সুব্রমণিয়াম। তিনি পারমাণবিক নীতিটা আমাদের তৈরি করেছিলেন। নীতিতে কি ছিল? নীতিতে রয়েছে যে ভারত কখনোই এগিয়ে গিয়ে কোনো বিষয় নিয়ে পারমাণবিক শক্তি নিয়ে কারোর উপর আক্রমণ করবে না। তাতে একাধিক ক্লজ দেওয়া ছিল এবং সেই ধারার ভিতরে রয়েছে এবং একাধিক নীতি রয়েছে। সেই নীতির ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যখন ভারত অ্যাটাকড হবে কোনো বৈদেশিক শত্রুর দ্বারা এবং শেষ সীমায় নয় যে তখন ভারত পারমাণবিক অস্ত্র প্রয়োগ করবে। ভারতের যদি কোনো জৈব রাসায়নিক আক্রমণ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত আক্রমণ করবে। ভারত যখন শেষ সীমানায় এসে দাঁড়াবে তখন যদি মনে হয় তখন ভারত আক্রমণ করতে পারে পারমাণবিক অস্ত্র দিয়ে। কিন্তু পাকিস্তানে কোনো নীতি নেই।
পাকিস্তানের 4টে বলা আছে রেড লাইন ট্রিগার দেওয়া আছে, ওদের একটা নীতি তৈরি করা ছিল রেড লাইন ট্রিগার, কিন্তু সেখানে সুপরিকল্পিতভাবে কিচ্ছু নেই যে আমরা আক্রান্ত হলে তবে আমরা আক্রমণ করবো, সেরকম কিন্তু পাকিস্তানের ভিতরে নেই। অর্থাৎ পাকিস্তানের সমস্ত কিছুতেই স্বচ্ছতার অভাব, পুরোটাই স্বচ্ছতার অভাব। তার কারণ বলছি, আপনারা সম্প্রতি দেখে নেবেন যে শিবানী সিংহ নিয়ে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে একটা স্কোয়াড্রন কমান্ডার তাকে নাকি আটকে রাখা হয়েছে, তার বিমান ধ্বংস হয়ে গেছে, তাকে নাকি আটক করা হয়েছে। পুরোটা ফেক খবর, একের পর এক ফেক খবর পাকিস্তানের তরফ থেকে দেওয়া হচ্ছে যে 5খানা আমাদের বিমান নামিয়ে দেওয়া হয়েছে, রাফায়েল সমেত একাধিক বিমানকে তারা নামিয়ে দিয়েছে, সমস্তটাই ফেক খবর। এই ফেক জিনিসের উপরে দাঁড়িয়েছে পাকিস্তান। ফেক কেন? আজকে আজহার মাসুদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, যেখানে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতি দিয়ে দিয়েছে আজহার মাসুদ আন্তর্জাতিক, তারপরেও আজাদ মাসুদ কি করে পাকিস্তানে থাকে সেইটাও ধামাচাপা দিয়ে রাখে দিনের পর দিন তারা। ওসামা বিন লাদেন যখন আবোটাবাদে যখন ছিল এবং সেখানে আমেরিকা যে আজকে অপারেশন করে তাকে নিধন করলো, পাকিস্তান কোনোদিন স্বীকার করেনি, কারণ সেখানেও অন্ধকার করে রেখে দিয়েছিল, সবটাই আন্তর্জাতিক ক্ষেত্রে অস্পষ্ট করে রাখে। ভারত বারবার করে অ্যাপিল করেছে যে IMF থেকে অর্থাৎ বিশ্ব ব্যাংকের থেকে যে টাকা আসে সেই টাকার মিসইউজ হয় পাকিস্তানে, অর্থাৎ এই সমস্ত টাকার একটা অংশ সন্ত্রাসবাদীদের ব্যবহার করে। সেখানেও পাকিস্তান ভিক্ষার বাটি নিয়ে চলে যায় সব জায়গায়, কারণ ভিক্ষা করাটা এদের স্বভাব। এখন যে ভিক্ষাটা করতে বেরিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা সহানুভূতি ভিক্ষা। এই সহানুভূতি ভিক্ষা করার চেষ্টা করছে, কারণ যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, বুঝে গেছে যে ভারতের কাছে আজকে দাঁড়ানোর মতন অবস্থা নেই পাকিস্তানের, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এখন সহানুভূতি ভিক্ষা করতে বেরিয়েছে রাস্তাঘাটে। পাকিস্তানের এটাই হলো নীতি, একদিকে জিহাদি তৈরি করব, একদিকে ভিক্ষা করব, ভিক্ষা করে দেশ চালাবো, অথচ জিহাদি তৈরি করতে যাবো, আর জিহাদি তৈরি করতে যে নিজেরা শেষ হয়ে যাবে দিনের পর দিন। ইমরান খান আজকে জেলে বসে সেখান থেকে বসে হুমকি দেয় ভারতেরই করবে। আরে তুই আগে জেল থেকে বেরো, তারপরে তো কোনো রকম আক্রমণ করার কথা চিন্তা করবে। এই হলো পাকিস্তানের অবস্থা। পাকিস্তানের এই যে পুরো বিষয়টা, তার মধ্যে কিন্তু একটা বিষয় খুব ইন্টারেস্টিং, যেখানে IMF এর কাছ থেকে পাকিস্তান ভিক্ষা চাইছে, একদম সঠিক শব্দ যে ভিক্ষা চাইছে তাদেরকে এই যুদ্ধ পরিস্থিতিতে সাহায্য করার। সেখানে IMF কি করলো, ভারতের না করা সত্ত্বেও ভারতের বিপক্ষে গিয়ে IMF পাকিস্তানকে সাহায্য করলো, বেশ বিলিয়ন টাকা তাদেরকে দেওয়া হয়েছে। তার মানে এটা খুব স্পষ্ট যে এই যে টাকাটা IMF থেকে পাকিস্তান পেল, এই পুরোটা দিয়ে তারা কিন্তু ভারতের বিরুদ্ধেই সামরিক অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করবে সেটিকে, এটা ভারত জানে। তারপরেও তারা বিরোধিতা করার পরেও IMF সেই একই কাজ করলো, যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করলো। আর এই কিন্তু প্রথম নয়, বিশ্বজিৎ ঠিক যেমনটা বললেন যে এর আগে বহুবার পাকিস্তানের ভিক্ষার পাত্র হাতে নিয়ে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশের সামনে দাঁড়িয়ে পড়েছিল, ঠিক তেমনি এইবারও দাঁড়িয়েছে IMF এর সামনে। এই থেকে 25 থেকে 38 বার পাকিস্তান ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়েছে, তারা ভিক্ষা পেয়েওছে। সব থেকে বড় কথা যেটা আমরা যেটা বলি যে ভিক্ষা মানে যেটা দেওয়া, আপনি যখন কাউকে টাকা দিচ্ছেন, আপনি দিচ্ছেন না তাই তো সে নিতে পারছে, সেখান থেকে IMF যখন পাকিস্তানকে দিচ্ছে, তার মানে পাকিস্তান যখন সেই টাকা নিজেদের দেশের এই জেহাদি জঙ্গি এদেরকে তৈরি করার সময় কাজে লাগাচ্ছে, কিন্তু নিজেদের দেশের যে ডিফেন্স সিস্টেম তাকে উন্নত করছে না। ঠিক এই সময়টাতে পাকিস্তানের টাকার প্রয়োজন কেন? কারণ সে ভারতের কাছে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। এই যখন পরিস্থিতি, তখন পাকিস্তান কি করলো, ভারতের অপারেশনের নাম হয়েছে অপারেশন সিঁদুর। এই সিঁদুর নামটা কিন্তু বেশ একটা অর্থ বহন করে, তার কারণ এখানে যে 26 জন মারা গিয়েছেন তাদের মধ্যে প্রত্যেকেই পুরুষ এবং সেখানে তাদের স্ত্রীরাও ছিলেন, কেউ সদ্যজাত সদ্য বিবাহিতও ছিলেন, এমন মহিলাও ছিলেন, তাদের সিঁদুর মুছে গিয়েছে। এই যে সিগনিফিকেন্ট, এই সিগনিফিকেন্সটাকে ব্যবহার করে নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর। আর এই অপারেশন সিঁদুর শুধু আমাদের দেশে নয়, ভারতবর্ষে নয়, মানে পাকিস্তান বাদেও বিভিন্ন দেশে পুরো আন্তর্জাতিক মহলে বেশ একটা হেভিওয়েট নাম হয়ে দাঁড়িয়েছে। এমনকি পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমও এই অপারেশন সিঁদুর, কোট আন কোট, এই অপারেশন সিঁদুর শব্দটিকে ব্যবহার করছে। আর সেখানে পাকিস্তান কি করছে, পাকিস্তান যখন শুক্রবার রাত থেকে হামলা করা শুরু করেছে মাঝরাতে, তারপর ভোরবেলা অবধি হামলা করেছে, তখন তারা তাদের একটি নতুন নাম দিয়েছে। তাদের এই অপারেশন মানে ভারতকে হামলা করার অপারেশন, যেখানে তারা সাধারণ মানুষকে হামলা করছে আল্লাহর নাম নিয়ে, সেখানে তারা নাম দিচ্ছে বুনিয়ান উল মাসুদ। এই যে নামটি, এই নামটিও কিন্তু একটি অর্থ বহন করে। একদমই নয় যে পাকিস্তান ভেবেচিন্তে নাম দেয়নি, সেটা ভাবা যাবে না। পাকিস্তানও অনেকটা ভেবেচিন্তে নাম দিয়েছে, সেটা ভারতের নামের সাথে মিলিয়ে। আমি বিশ্বজিৎকে বলবো একটু যদি এই বিষয়টিকে ব্যাখ্যা করো, এই তাদের যে নামটি কোট আন কোট যে বুনিয়ানুল মাসুস, এই যে নামটি, এই নামটির অর্থ কি? এই নামের মধ্যে দিয়ে তারা আর কি কি বোঝাতে চাইছে? দেখো, এই যে নাম নিয়ে যেটা তুমি বলছো এবং সেই নাম দিয়ে সেটা হলো বুনিয়ান আল মারসুস,
এবং এর অর্থ হলো অবৈধ দুর্গ, আবার কেউ কেউ বলছে যে সিসার তৈরি একটা পরিকাঠামো। অর্থাৎ পাকিস্তান যে নামটা দিতে গেছে আমাদের যে সিঁদুরের পরিবর্তে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এটা প্রমাণ করতে গেছে যে পাকিস্তান হলো অবৈধ দুর্গ। আরে কিসের অবৈধ দুর্গ? একের পর এক হানা হলো, একটাও মিসাইল বলো এবং ড্রোনকে আটকাতে পারলো না, তারপরেও বলে অবৈধ দুর্গ। যদিও একটা অন্যরকমভাবে তারা অজুহাত খাড়া করেছে, তারা পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছিল যে আমরা ড্রোনকে আটকাইনি, তার কারণ যদি আমরা আক্রমণ করতাম, ড্রোন অ্যাটাক করে ফেলতাম, তাহলে ভারত জেনে যেত যে আমাদের কোথায় কোথায় অ্যাটাকিং সিস্টেমগুলো রয়েছে। এটা বোকা বোকা হাস্যকর বিষয়, আটকাতে না পারলেও। কিন্তু এরা যে গুজবে কতটুকুনি এগিয়ে রয়েছে এবং তার একটা তোমাকে একটা ফিরিস্তি শোনায়। এরা কদিন ধরে এটা বলছে যে একটা সাইবার হানা করা হয়েছে ভারতে, এবং সেখানে 70% বিদ্যুৎ পরিষেবা ভারতের প্রায় বিনষ্ট করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে বলছে যে সামরিক যে গোয়েন্দা দপ্তর রয়েছে এবং সেখানেও হানা দেওয়া হয়েছে, এবং কেজির যে সদর দপ্তর এবং সেখানেও কিন্তু হানা দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বলছে বিয়াসের যেখানে ব্রহ্মসের সংরক্ষণ কেন্দ্র সেখানেও আক্রমণ করা হয়েছে। এতটা এরা নির্লজ্জ যে সামরিকভাবে যুদ্ধ করে সরাসরি হিম্মত নেই, বুকের পাটা নেই, অথচ মুখে মুখে বলে যে এরা কাউকে ভয় পায় না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ভয় পেয়ে তারা সমস্তভাবে আজকে যে সমস্ত প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে প্রত্যেকটাই ফেক প্রমাণিত হয়েছে। আমি বললাম সে যে শিবানী সিংহ এবং যে স্কোয়াড্রন কমান্ডার তাকে আটকে রাখার যে ছবি দিয়ে পোস্ট করা হয়েছে সেটাও যখন ফ্যাক্ট চেকিং করে দেখা গেছে, সেটা দেখা গেছে সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ পাকিস্তান এখন মিথ্যার আশ্রয় নিয়ে চলছে। মিথ্যায় আশ্রয় নিয়ে আবারও বলছি, যখন প্রথম থেকে অস্বীকার করেছিল যে ভারতের অ্যাটাকে এই ক্ষতি হয়েছে, পরে স্বীকার করেছে। এদের সব যে কটা জঙ্গি সংগঠন আছে, রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা কিন্তু প্রথমে যখন বলেছিল যে তারা আক্রমণটা করেছিল, যে 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে হামলা করেছিল, তারা দায় স্বীকার করেছিল, পরে বলেছিল তাদেরটা হ্যাক হয়ে গেছে। অর্থাৎ এ পুরো প্রি প্ল্যান্ড। তবে সবচেয়ে বড় একটা বিষয়, এই মুহূর্তে ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি আক্রমণ সেটাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ ভারতের তরফ থেকে জানানো হয়েছে পরিষ্কার, ভারত সরকারের থেকে সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি আক্রমণকে যুদ্ধ হিসেবে পরিগণিত করা হবে। এরপরে জঙ্গিরা ভারতবর্ষে মাজা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে না, কারণ প্রত্যেকটা জঙ্গি আক্রমণকে যুদ্ধ হিসেবে গণনা করা হবে। এবং পাকিস্তানের এটা কিন্তু হাড়ে কম্প দেওয়ার লক্ষণ। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা 6টার সময় আবার বিদেশ মন্ত্রক এবং সেনাবাহিনী যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় কিছু আবার শোনার আশায় রয়েছে ভারতবাসী। এবং সেক্ষেত্রে ধরনের হয়তো পাকিস্তানের বিরুদ্ধে আরও বড়সড় পদক্ষেপের একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা হওয়ারটাই উচিত। আমি বারবার বলছি যে পাকিস্তান এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র শুধু সন্ত্রাসবাদীদের জন্ম দিতে যে নিজেরা শেষ হয়ে গেছে, আর শেষ হয়ে যাওয়ার কারণে আজকে পাকিস্তানের ভিতরে 3টে আলাদা আবার রাষ্ট্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একটা তো অটোমেটিক্যালি হয়েই গেছে, এবং সেক্ষেত্রে বালুচরা তাদের পাকিস্তানের পতাকা নামিয়ে দিচ্ছে, পাকিস্তানের সমস্ত কিছু, এবং তারা ভারতের কাছে অ্যাপিল করেছে যে ভারতে একটা রাষ্ট্রদূতের দপ্তর খোলার জন্য আবেদন জানিয়েছে ভারতের কাছে। অর্থাৎ এটা পরিষ্কার যে তারা আলাদা রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তারা যে খোলা চিঠিটা পাঠিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং সেই আন্তর্জাতিক ক্ষেত্রে খোলা চিঠি কিন্তু পরিষ্কারভাবে লিখেছে পাকিস্তান কীভাবে বর্বরোচিতভাবে দিনের পর দিন বালুচদের আক্রমণ করেছে, বালুচদের সমস্ত কিছু তারা খনিজ সম্পত্তিকে লুট করে তারা সেনাবাহিনী এবং রাষ্ট্রের সেনানায়করা কিভাবে লুট করে নিয়ে গেছে তার একটা ছত্রে ছত্রে তার কিন্তু বর্ণনা রয়েছে। সেই বর্ণনা খোলা চিঠিটা দেখলে পরিষ্কার হয়ে যাবে পাকিস্তানের যে ন্যাক্কারজনক ভূমিকা, এবং সেই ভূমিকাটা ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে বালুচ পরিষ্কারভাবে বলেছে, বালুচ এবং পাখতুন যারা আছে এবং পাখতুনিস্তান যারা বলছে, এবং তারা কিন্তু পরিষ্কারভাবে ভারতের পক্ষে রয়েছে। এবং সেক্ষেত্রে বলেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে হামলা করছে, অর্থাৎ প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যে প্রতিরক্ষা করেছে, এবং সেটা কিন্তু একদম সিদ্ধ, এবং ভারত যেটা করেছে ঠিক, এবং পরিষ্কারভাবে ভারতের পাশে রয়েছে বালুচ, পাখতুন এবং সিন্ধু প্রদেশে একাধিক মানুষ, এবং সেই সঙ্গে পাকিস্তানেরও বহু মানুষ। তারা আজকে সেনানায়কদের চাপে কিছু বলতে পারছে না। আমি বারবার বলেছি যে পাকিস্তানে যদি বর্ডার খুলে দেওয়া হয়, পাকিস্তানের 70% লোক ভারতে চলে আসবে, কেউ পাকিস্তানে থাকতে চায় না। কারণ পাকিস্তানের রাষ্ট্রনায়ক থেকে আরম্ভ করে সেনাপ্রধানরা করাপশন করে নিজের পরিবারকে বিদেশে পাঠায়, তারা অ্যাশ করে বেড়ায়, অথচ সাধারণ মানুষকে এবং গরিব ছাত্র তাদেরকে আজকে মগজ দোলায় দিয়ে যুদ্ধের ময়দানে নামিয়ে দিচ্ছে, তাদের নাশকতামূলকভাবে কাজে নামিয়ে তাদের জেহাদি বানাচ্ছে। এটাই হলো পাকিস্তান। আর এই পাকিস্তানকে যে ভারত যে উপযুক্ত শিক্ষা দিচ্ছে, সেই উপযুক্ত শিক্ষা
আরও প্রয়োজন আছে, যাতে আতঙ্কবাদ এবং এই জঙ্গিরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এবং আজকে ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত, যে ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি আক্রমণ সেটাকে যুদ্ধ হিসেবে পরিগণিত করা হবে। এটা একটা বড় সড় সিদ্ধান্ত। এবং আজকে সন্ধ্যার পরে, আবারও বলছি, আজকে সন্ধ্যার পরে যে সেনাবাহিনী এবং সেই সঙ্গে বিদেশ মন্ত্রক যে যৌথ সাংবাদিক সম্মেলন করবে, সেখানে হয়তো আরও কিছু খোলাসা হতে পারে এবং পাকিস্তানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ার হতে পারে। একদম এই আন্তর্জাতিক মহলের কথাটা যখন উঠলো তখন আমি একটা জিনিস বলতে আমার খুব ইচ্ছা করছে, যেখানে আমরা দেখছি যে পাক একেবারে ভারতের কাছে বিপর্যস্ত অবস্থা, যে নামটাও আজকে আমাদের আলোচনার নাম দেওয়া হয়েছে যে বিপর্যস্ত পাকিস্তান, একদম সঠিক শব্দ। কারণ পাকিস্তান সত্যিই বিপর্যস্ত অবস্থা ভারতের কাছে। একদিকে আমাদের সিন্ধু জল চুক্তি, আরো বিভিন্ন যেসব চুক্তিগুলি রয়েছে সেগুলো দিয়ে তারা বিপর্যস্ত হচ্ছে, তাদের আর্থিক, তাদের সামাজিক সমাজ। আর তার পাশাপাশি সামরিকভাবেও পাকিস্তান যে একেবারে বলা চলে 10-15 বছর পিছিয়ে যাচ্ছে ভারতের একটা ধাক্কায়, সেইগুলো তো রয়েছে। তার সাথে সাথে রয়েছে আন্তর্জাতিক মহল, সেই আন্তর্জাতিক মহলের চাপ তার নিজের দেশেই রয়েছে, বালুচিস্তান, তাছাড়াও আমাদের ভারতকে সাহায্য করার জন্য ইসরায়েল এগিয়ে রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে। এদের চাপে পাকিস্তানের একেবারে বিপর্যস্ত অবস্থা। যখন পাকিস্তানের সেনা প্রধান জানাচ্ছেন যে তারা যুদ্ধ করবেন, তারা মুখে অনেক বড় বড় বুলি দিচ্ছেন যে তারা যুদ্ধ করবেন, তারা এগিয়ে আসবেন, কিন্তু এখনো পর্যন্ত একেবারে সঠিকভাবে স্ট্র্যাটেজিক্যালি দেখতে গেলে ভারতে এখনো পর্যন্ত আকাশ সুরক্ষা ব্যবস্থা এতটাই মজবুত যে পাকিস্তানের একটা ড্রোন পর্যন্ত ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে মানুষের মধ্যে এসে পড়তে পারেনি। হ্যাঁ, এমন না যে হয়নি, হয়েছে, খানিক সমস্যাও হয়েছে, সেখানে খুবই নগণ্য, খুবই সামান্য ক্ষতি হয়েছে ভারতের, কিন্তু তাও ওইটুকু ক্ষতি করতে গিয়েও পাকিস্তানের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আর বাকি আমাদের আকাশ সীমা এতটাই স্ট্রং যে পাকিস্তানকে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না ভারতের আকাশ সীমায়। অন্যদিকে ভারতের যে ডিফেন্স সিস্টেম রয়েছে তারা একেবারে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে চুরমার করে রেখে দিয়েছে, যেখানে এখন বলা চলে তাদের এয়ারলাইনের ভেতর যে কোনো দেশ যে কোনো সময় অবাধে যাতায়াত করতে পারে, তাদের উপর আক্রমণ করতে পারে, সেখানে কোনো সমস্যাই থাকবে না, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাই পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার, তিনি আন্তর্জাতিক মহলে সুর নরম করছেন। তিনি কি বলছেন যে পাকিস্তান শান্তি চায়, আর পাকিস্তান যদি শান্তি চায় তাহলে পাকিস্তান প্রথমে ভারতের উপর কেন আক্রমণ করলো? আর এমন নয় যে এটাই প্রথমবার, এর আগেও বহুবার আক্রমণ করেছে ভারত, বহু প্রমাণ দিয়েছে, কিন্তু ভারত কখনোই পাল্টা হামলা বা পাল্টা প্রত্যাঘাতের পথে যায়নি। কিন্তু এবার যখন 2600 নিরীহ মানুষের প্রাণ গেল, আর তার ঠিক পরেই 15 দিন পর যখন ভারত প্রত্যাঘাত করলো, তখনও আমরা দেখলাম পাকিস্তানের সেনাবাহিনী এসে কি করলো, সাধারণ মানুষকে মারলো, সেখানেও 16 জনের বেশি মানুষ তারা নিহত হয়েছেন। এতগুলো প্রাণ গিয়েছে, এতগুলো ব্লিডিং হয়েছে ভারতে, এতটা রক্তাক্ত হয়েছে ভারত, যেখানে ভারত খুব বেছে বেছে শুধুমাত্র জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেখানে পাকিস্তান কি করেছিল, তাদের সেই জঙ্গিকে সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করে একেবারে পাকের যে জাতীয় পতাকা রয়েছে তাতে মুড়ে তাদের অন্ত্যেষ্টি করা হয়েছে। এটা খুবই আশ্চর্যকর, কারণ এটা কোনো দেশ দেখতে পারেনি যে তাদের কোনো সামরিক শক্তিকে যেভাবে তাদের শ্রদ্ধা জানানো হয়, ঠিক সেইভাবে পাকিস্তানের সাধারণ মানুষদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আর ঠিক এই যুদ্ধের মধ্যেই যেখানে জঙ্গি নিহত হচ্ছে, তার মধ্যেই সাধারণ মানুষেরা তাদেরকে সাধারণ মানুষ সাজিয়ে পাকিস্তানের পতাকা দিয়ে তাদের শেষ সময় শ্রদ্ধা জানাচ্ছেন। এই বিষয়গুলো প্রশ্ন করেছিলেন এস জয়শঙ্কর। তিনি বারবার বলেছেন যে এই যে জঙ্গি ঘাঁটি রয়েছে পাকিস্তানে, পাকিস্তান তাদেরকে নির্মূল করে দিক, ভারত একবারও আর কোনো প্রত্যাঘাতের পথে যাবে না। কিন্তু যদি পাকিস্তান সেটা না করে তাহলে ভারতকে বাধ্য হয়ে সেটা করতে হবে, কারণ এই পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী ভারতকে আক্রমণ করছে, ভারতকে রক্তাক্ত করছে, ফলে ভারত তাকে পাল্টা দেবে। যদিও আমাদের ভারতের প্রথম নীতি হচ্ছে প্রথমেই ভারত কখনোই কাউকে আক্রমণ করে না, কিন্তু বহু বছর ধরে সহ্য করছে ভারত। 1971 সালের পর থেকে চলেই যাচ্ছে তাদের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের তাদের আক্রমণ ভারতের ওপর, ভারত সহ্য করেছে। আর ভারত তারপর এখন 2025 সালে এসে তার পাল্টা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর এতটাই পাল্টা দিচ্ছে যে পাকিস্তান একেবারে ধরাশায়ী অবস্থা। আন্তর্জাতিক মহলে পররাষ্ট্রমন্ত্রীকে স্বীকার করতে হচ্ছে যে পাকিস্তান শান্তি চায়, পাকিস্তান শান্তি চাইছে, আবার একই পাশে আবার সামরিকভাবে আক্রমণ করছে, ভারতের সাধারণ মানুষকেও আক্রমণ করছে। আমি যদি ধরেও নি কথার কথা যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমি শান্তি চাই, শান্তি যদি পাকিস্তান চাইছে তাহলে আন্তর্জাতিক মহলে যখন সে বলছে আমি শান্তি চাই, পুরোপুরি ভারতের কোর্টে বল ঢেলে দিচ্ছে যে ভারত আমাদেরকে এর জন্য আক্রমণ না করে, পাকিস্তান শান্তি চাইছে। তো এই কথাটাই এতদিন ধরে ভারতবর্ষ বলে এসেছে যে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা বন্ধুত্ব চাই, আমরা এত লড়াই, এত রক্তাক্ত অবস্থা হতে দেখতে চাই না। সেই সময় কথাগুলো কিছু শোনা হয়নি, আর এখন বলা হচ্ছে যে পাকিস্তান শান্তি চায়। দেখো, পাকিস্তান শান্তি চায় এই কথাটা বলার পিছনে অনেক কিন্তু প্রেক্ষাপট রয়েছে। পাকিস্তান শান্তি চায় এটা আজ যে বলছে এমনটা নয়, কিন্তু পাকিস্তান অতীতেও বলেছে যে পাকিস্তান শান্তি চায়। কারণ পাকিস্তান শান্তি চায় এই কথাটা বলা, এটা হলো এদের একটা ভেক
যদি বলো একটা একটা ছদ্মবেশ, সেই শান্তি চাওয়ার ছদ্মবেশের আড়ালে সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। ভারতবর্ষে যদি দেখো 1989 সাল থেকে যে সমস্ত সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে একের পর এক, মুম্বাই বিস্ফোরণ, বুদ্ধগয়া বিস্ফোরণ, পার্লামেন্টে হামলা, সেই সঙ্গে তুমি দেখো তাজ হোটেলে হামলা, একের পর এক হামলা, এবং সেই শুধুমাত্র এই একের পর এক হামলা নয়, বিভিন্ন প্রদেশে অর্থাৎ বিভিন্ন রাজ্যে যে আক্রমণ চালিয়েছে একের পর এক, সমস্ত জায়গায় স্লিপার সেল দেশে একাধিক জায়গায় তারা সংগঠিত করেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা স্লিপার সেলকে দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। এই সমস্ত কিন্তু পাকিস্তানের মদতে, পাকিস্তানের ওখানে যে সমস্ত জঙ্গি গঠনের জন্ম হয়েছে, জঙ্গি সংগঠনগুলো এক একটা সংগঠন এক এক সময় ভেঙেছে, তাদের স্বার্থ সংঘাতে ভেঙে গেছে, ভেঙে আর একটা জঙ্গি সংগঠনের জন্ম হয়েছে। এই জন্মগুলো হয়েছে কোথা থেকে? সমস্ত পাকিস্তানের মদতে। পাকিস্তান বরাবরই এটা আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কিন্তু একটা সন্ত্রাসবাদী কান্ট্রি, এর কোনো মানে অন্য কিছু বলার নেই, কারণ পাকিস্তান সত্যি একটা সন্ত্রাসবাদী দেশ, এবং যে দেশটা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। আজকে যে সমস্ত জায়গায় সীমান্তের পরিপ্রেক্ষিতে সীমান্তের পাশে যত জঙ্গি সংগঠনগুলো ছিল, এর আগে যখন আমরা এয়ার স্ট্রাইক করা হয়, সার্জিক্যাল স্ট্রাইকের নামে, সেই সময় যে সমস্ত জায়গায় জঙ্গি ঘাঁটিগুলোকে শেষ করে দেওয়া হয়েছিল, সেগুলো পাকিস্তানে আসলো কোথা থেকে? একের পর এক যে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হলো এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইকে, সেই জঙ্গি সংগঠনগুলোকে তৈরি হলো কোথা থেকে? পাকিস্তানের কাছে এর উত্তর নেই। আজমল কাসব যখন এখানে গ্রেপ্তার হয়, আজমল কাসবের স্বীকারোক্তি, পাকিস্তানের কাছে তার উত্তর নেই। একের পর এক যে সন্ত্রাসবাদীগুলো ধরা পড়ে, তাদেরকে তারা স্বীকার পর্যন্ত করে না সেগুলো তাদের দেশের লোক। অর্থাৎ এতটাই মিথ্যাবাদী এই সরকার এবং দেশ, যে দেশ ধর্মের নাম নিয়ে, ধর্মের আড়ালে নিয়ে তারা জিহাদিদের তৈরি করে। সমস্ত মুসলমান কি তারা সন্ত্রাসবাদী? একদমই নয়। যে সমস্ত মুসলমান যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা প্রাক ওয়াক্ত নামাজি, সঠিকভাবে তারা যারা ধর্মটাকে রক্ষা করে, তারা কিন্তু এই সন্ত্রাসবাদীকে প্রশ্রয় দেয় না। তার উদাহরণ আজকে বালুচ, তার উদাহরণ আজকে হলো পাখতুন, তার উদাহরণ আছে সিন্ধু প্রদেশে যারা বাস করছে তারা। অর্থাৎ এরা শুধুমাত্র ধর্ম ব্যবসায়ী, সন্ত্রাসের ব্যবসায়ী, এরা রক্তের ব্যবসায়ী। এই সমস্ত ব্যবসায়ীদের ক্ষমা করা উচিত না, যেটা ভারত আজকে সিদ্ধান্ত নিয়েছে যে দেশের ভিতর যে কোনো জঙ্গি আক্রমণকে, সেই আক্রমণকে যুদ্ধ হিসেবে বিবেচিত করা হবে, এবং তার পিছনে যারা থাকবে তাদেরকে ছাড়া হবে না। এবং সেই সন্ত্রাসবাদী সংগঠন সমস্ত কিছু লালন পালন সব এই সব পাকিস্তানের করা, এবং সেই পাকিস্তানের বিরুদ্ধে আজকে ভারতের যে আক্রমণ, এটাকে এক প্রকার ঠিকঠাক। এবং সেটাও আরেকটা খবরও দিয়ে দিই যে আজার মাসুদের 2 শালকা, মানে শালক এবং সঙ্গে আরেকজন মারা গেছে, যে আবু জুন্দাল লস্কর তৈবার যে অন্যতম কারিগর এবং অন্যতম হাতিয়ার বলা যেতে পারে, এবং সেই সঙ্গে বিখ্যাত সন্ত্রাসবাদী আবু জান্দাল, তিনিও মারা গেছেন। হাফিজ মোহাম্মদ জামিল, সেও মারা গেছে। এবং মোহাম্মদ ইউসুফ আজার, যে কান্দাহারে যখন এই আজার মাসুদ যখন ভারতে বন্দী ছিল, এবং বন্দী থাকার পরে আজার মাসুদকে যখন ছাড়া হয় কেন? কান্দাহারের যে বিমান অপহরণ করে ভারতীয় বিমানকে কান্দাহারে নামানো হয়েছিল, তার মুক্তিপণ হিসেবে আজার মাসুদকে সেই সময় ছাড়া হয়েছিল, এবং সেই সময় ভারতবাসীদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল, এবং সেটা সরকার করেছিল সেই সময় একটা জঙ্গির বিনিময়ে। কিন্তু এই জঙ্গি, সেই যে কান্দাহার বিমান ছিনতাই অপহরণ হয়েছিল, সেই অন্যতম কারিগর মোহাম্মদ ইউসুফ আজহার, তারও মৃত্যু ঘটেছে। এটা একটা শুভ জিনিস, এদের মৃত্যু হওয়াই উচিত, যদিও কোনো মানুষের মৃত্যু কামনা করা উচিত না। কিন্তু এরা পাপী, এরা ধর্মের নামে হাজার হাজার মানুষকে নিধন করেছে, এরা ধর্মের নাম নিয়ে হাজার হাজার মানুষকে শেষ করেছে, ধর্মের ব্যবসা করে বেরিয়েছে। অর্থাৎ ব্যবসা, এরা সমস্ত কিছু অর্থকরী লেনদেনের বিনিময় করে, এটা কোনো ধর্মের কোনো নয়, কোনো ধর্মকে এরা প্রাধান্যও দেয় না। এদের মূল লক্ষ্য থাকে হলো অর্থ করা। যে যেখানে ভারতের ড্রোন এবং মিসাইল হানা হয়েছে, সেই সুবহানুল্লাহ মসজিদে যে 14 জন মারা গেছে আজার মাসুদের বংশে, তারা একই জায়গায় থেকে এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু একাধিক জঙ্গিকে, তারা সন্ত্রাসবাদীকে তারা প্রশিক্ষণ প্রাপ্ত করে ভারতের বিরুদ্ধে পাঠিয়েছে, এবং ভারতে এসে তারা নাশকতামূলক কাণ্ড ঘটিয়ে গেছে। 1989 সালের পর থেকে প্রায় 40,000 মানুষ মারা গেছে এইসব সন্ত্রাসবাদী সংগঠনের আক্রমণে, এবং তাদের যদি বলো আত্মঘাতী আক্রমণে। অর্থাৎ এটা কি? এরা কোনো শান্তি মানে না। কোরআন বা যারা মানে, এবং ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, শান্তির বার্তা দেয়, কিন্তু এরা হলো অশান্তির লোক, এবং এদেরকে উপযুক্ত শিক্ষা আজকে ভারত দিচ্ছে, আগামী দিনেও দেবে, এবং দেওয়া উচিত। একদম এই জায়গা থেকে আমার আরো একটি প্রশ্ন থাকবে, আমার শেষ প্রশ্ন,
তার কারণ আমরা দেখছি যে পাকিস্তান বারবার চেষ্টা করছে, কিন্তু আমাদের ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সুদর্শন চক্র যাকে বলা হচ্ছে, সে কিন্তু একেবারে রুখে দাঁড়াচ্ছে, ভারতের উপর আক্রমণ হতে দিচ্ছে না। এটা যেমন ঠিক, কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে পাকিস্তান কিন্তু ভেতর থেকে একেবারে ফাঁপা হয়ে গিয়েছে, কারণ সেখানে প্রচুর জঙ্গি ঘাঁটি রয়েছে, প্রচুর জিহাদি মানুষজন রয়েছে, তারা সে বলা চলে সেই দেশটাকে শেষ করে ফেলছে একেবারে ভেতর থেকে, একেবারে ভিত থেকে। সেখান থেকে কি সমূলে উৎখাত কখনো সম্ভব? কারণ আমরা যে দেখছি যে ভারত চেষ্টা করছে, ভারত নিজের প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে এই জঙ্গি দমন করা সম্ভব হয়, বিভিন্ন জঙ্গি ঘাঁটি তারা উৎখাত করছে, আর সেটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও পাকিস্তানের অন্দরে যে ক্ষতটা হয়ে রয়েছে, যে ঘা হয়ে রয়েছে, সেটাকে কি সমূলে নির্মূল করা সম্ভব? দেখো, সন্ত্রাসবাদের জন্ম এটা এমন একটা জায়গা থেকে তৈরি হয়েছে, এবং সেখানে সন্ত্রাসবাদ মানে মানুষের একটা আবেগকে কাজে লাগিয়ে একটা ধর্মের বাতাবরণে জিহাদি মানসিকতা তৈরি করে সেই সন্ত্রাসবাদকে তৈরি করা হয়েছে। এবং সন্ত্রাসবাদী তৈরি করার পিছনে আমি এর আগের দিন একটা আলোচনায় আমি বলেছিলাম যে 6টা পর্বে এই সন্ত্রাসবাদী তৈরি হবে, এবং প্রথম মগজ ধোলাই করা হবে, এবং সেই মগজ ধোলাইটার অর্থ হলো তাদেরকে তার ভিতরে এই অন্যান্য ধর্মের প্রতি একটা বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ এবং সেই সঙ্গে সমস্ত কিছু ভরে দেওয়া হয়। তারপরে অস্ত্র প্রশিক্ষণ পরে হেভি অস্ত্র প্রশিক্ষণ, তারপরে তাদেরকে কামান থেকে আরম্ভ করে সমস্ত কিছু কমব্যাট ব্যাটালিয়নের জন্য সমস্ত কিছু তাদের প্রশিক্ষণ প্রাপ্ত করা হয়, এবং প্রশিক্ষণ দেওয়ার পরে এই সমস্ত সন্ত্রাসবাদী তৈরি হয়, অর্থাৎ সেই সন্ত্রাসবাদী। কিন্তু তার থেকেও বড় কাজ যেটা করেছে এরা, সেটা হলো দেশের মধ্যে একাধিকভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে, এবং সেই ইমপ্ল্যান্ট করা হয়েছে কাদেরকে? সেই সমস্ত জঙ্গি মানসিকতার মানুষকে এরা খুঁজে নিয়ে সামাজিক প্রচার মাধ্যম, বিভিন্ন জায়গায় প্রচার মাধ্যমে যারা দেশের প্রতি বিরূপ মন্তব্য করে তাদেরকে আজকে চিহ্নিত করে, তাদেরকে মগজ ধোলাই করে, তাদের কিছু ফান্ডিং করে তারা স্লিপার সেল তৈরি করে। অর্থাৎ আমাদের শুধু পাকিস্তানকে ধ্বংস করলে বা পাকিস্তানের সন্ত্রাসবাদকে ধ্বংস করলেই সন্ত্রাসবাদ ধ্বংস হবে না, আমাদের দেশের ভিতরেও কিন্তু কিছু জায়গায় স্লিপার সেল রয়েছে যারা এখনো পর্যন্ত ভারত বিদ্বেষের মানসিকতা নিয়ে থাকে। যদিও এই যে ঘটনা ঘটলো এবং 22শে এপ্রিলের পরে ভারতের যে প্রত্যাঘাত সিঁদুর হলো, তারপরে কিন্তু কার্যত ভারতবাসী সব এক সুরে কথা বলছে। অনেক মানুষ যারা আমরা দেখেছিলাম বিগত বেশ কিছুদিন ধরে, যারা দেশ বিরোধী কিছু কথাবার্তাও বলেছিল, যদিও পরোক্ষে নয় মানে প্রত্যক্ষভাবে তারা বলেছিল, কিন্তু তাদেরও মুখেও কিন্তু সুর বদলে গেছে, কারণ ভারত এখন এক সুরে বেঁধেছে। অর্থাৎ এই এক সুরে বাঁচতে গেলে এবং সেই সঙ্গে ভারতকে যদি এই সন্ত্রাসবাদকে দেশের মাটির থেকে নির্মূল করতে হয়, সবার আগে দেশের ভিতরে এই স্লিপার সেলগুলোকে খুঁজে বার করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, এয়ারপোর্টে বিমানবন্দরের সামনে 2 জনকে ধরা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ধরা হচ্ছে সন্ত্রাসবাদী। এবং আজকে ভারতের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ, জঙ্গি আক্রমণ, সেটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে মনে করা হবে। এরপরে এই সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের মাজা ভেঙে যাবে, যেখানেই পাওয়া হবে এবং সেখানেই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা সরকার নেবে, এবং আগেও নিয়েছে, অতীতেও নিয়েছে, কিন্তু বর্তমানে আরো বেশিভাবে হবে। এবং সেটাই পাকিস্তানের বুকে যে থরহরিকম্প ভাব করে দিয়েছে ভারতবর্ষ, এবার জঙ্গিদের মধ্যেও সেই থরহরিকম্প। আজহার মাসুদের পুরো গোষ্ঠী শেষ, আজহার মাসুদের বংশ পুরো নির্বংশ হয়ে গেছে ভারতের আক্রমণে। আজকে তারা আমাদের ভারতের কত মানুষকে শেষ করেছে, তারা আজকে তার বংশ শেষ হয়েছে। সে আজকে অনুভব করতে পারছে যে একটা পরিবার, একটা মায়ের সিঁদুর, এর সিঁদুর মুছে দেওয়ার ফল কি হতে পারে, আজকে সে হাড়ে হাড়ে অনুভব করছে। এই অনুভবটাই চাই। ওই গব্বর সিংয়ের ডায়লগ ছিল, একটা সিনেমার ডায়লগ ছিল না, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, এই ডর আচ্ছা লাগা, এই ডরটা থাকা দরকার। অর্থাৎ এই ভয় ওদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিতে হবে। শুধুমাত্র পাকিস্তান না, এই সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদী, এই প্রত্যেকের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিতে হবে ভয়। পাকিস্তানের সেনা নায়ক থেকে সেনা প্রধান প্রত্যেকের রন্ধে রন্ধে ভারতের ভয় ঢুকিয়ে দিতে হবে, তবেই কিন্তু ভারত এই সন্ত্রাসবাদী মোকাবিলা করতে। ভারত তো এগিয়ে পড়ে কারোর সঙ্গে লড়াই করতে যায়নি। ভারত আজকে যেটা করছে, ভারত আত্মরক্ষা, দিনের পর দিন আজকে ভারত রক্তাক্ত হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশ, বিভিন্ন রাজ্য দিনের পর দিন রক্তাক্ত হয়েছে। সেই রক্তের বদলা নিচ্ছে আজকে ভারত। কতদিন সহ্য করবে? সহ্যের সীমা আছে, সীমা যেই শেষ হয়েছে, আজকে ভারত প্রত্যাঘাত করেছে। আজকে সেই প্রত্যাঘাতে ওদের আজকে হাড় কাঁপছে। এই কাঁপাটা দরকার, এই ভয়টা থাকা দরকার, এই ভয় লাগাতার ওদের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, তবেই সন্ত্রাসবাদের শেষ হবে।
একদম একদম ঠিক কথা যে এই ভয়টা একদমই থাকা দরকার পাকিস্তানের মধ্যে, তাহলেই পাকিস্তানের সন্ত্রাসবাদ হয়তো সমূলে উৎখাত করা সম্ভব হবে। কিন্তু যতদিন এই ভয় থাকছে আর তারপর সব নর্মাল হয়ে যাবে তা এমন করলে হবে না। এই ভয়টাকে এমনভাবে উৎখাত করে ফেলতে হবে যাতে এই ভয়টার কারণে তারা মনে রাখে যে সন্ত্রাসবাদ বিশ্বের কত বড় ক্ষতি করতে পারে, আর পাকিস্তান কতটা ক্ষতি করেছে গোটা বিশ্বের, এমনকি ভারতবর্ষেরও। আমাদের সাথে আলোচনায় ছিলেন আমাদের সময় কলকাতার চিফ এডিটর বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ এই আলোচনায় থাকার জন্য আর দর্শকদেরকে এই সম্পূর্ণ বিষয়টি বিস্তারে বোঝানোর জন্য। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ভারত চেষ্টা করেছে যাতে পুরো বিষয়টা থেকে বিরত থাকা যায়, তাদেরকে শান্তি প্রস্তাব দেওয়া যায়, তারা শান্তভাবে বজায় থাকেন, পাকিস্তানের সাথে বন্ধু সম্পর্ক থাকতে পারেন। কিন্তু একটা সময় গিয়ে সেই বাঁধ ভেঙেছে আর ভারত এখন প্রত্যাঘাতের সাথে জবাব দিচ্ছে, একদম সসাহসের সাথে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে যাতে ভারতের আর কোনো সাধারণ মানুষের প্রাণ না যায়, ভারত আর রক্তাক্ত হতে না পারে। আর তার কারণ পাকিস্তান বারবার চেষ্টা করেছে এই ধর্মের বিভাজনের নামে, এই আল্লাহর নাম নিয়ে যাতে ভগবান আর আল্লাহর মধ্যে পার্থক্য তৈরি করা যায়, হিন্দু আর মুসলিমের যে ভাগ, যে বিভাজন, সেটা যাতে গোটা ভারতবর্ষে যে 140 কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের মনে এই যে বিভাজন সেটাকে তৈরি করা যায়। যে কারণ জানে পাকিস্তান আছে ভারত একমাত্র যেখানে হিন্দু মুসলিম শিখ প্রত্যেকটি ধর্মের মানুষ একদম হাসি খুশি থাকেন, ভালো মতো থাকেন, ভাইয়ে ভাইয়ে হয়ে থাকেন। সেই জিনিসটা পাকিস্তান মেনে নিতে পারেনি। তারা বিভিন্নভাবে সেটাকে ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করেছে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। কিন্তু সেই যে কার্ডসগুলো, সেই কার্ডস তারা দিতে এখনো পর্যন্ত সমর্থন হননি। আমাদের ডিফেন্স সিস্টেম, আমাদের সৈনিক, আমাদের এয়ার সৈনিক যারা যারা রয়েছেন, আমাদের নেভি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তারা এতটা সাহসের সাথে, এতটা নিজেদের শক্তি দিয়ে তাদের পরাক্রম দেখিয়ে চলেছেন, তাদের শৌর্য দেখিয়ে চলেছেন। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ভারতের এখন একমাত্র লক্ষ্য সন্ত্রাসবাদকে এক এবং অভিন্নভাবে সমূলে উৎখাত করা, আর যে লক্ষ্যের দিকে ভারত এগিয়ে চলবে। আজকের আলোচনা এই পর্যন্তই, নিউজ রুম আজকের এই পর্যন্তই। অন্যান্য অনেক খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।